আরে আওয়ামী লীগের সময় তো আমরা পুরুষ মানুষ ছিলাম, দৈহিকভাবে গঠনে মহিলা। যে ভোট দিলেন আপনি কর্নেল অলিকে, চুমা খেলেন ফখরুল ইসলাম আলমগীরকে। ব্রাহ্মণবাড়িয়াতে হুজুরের মাদ্রাসার পাশে গিয়ে যদি কনসার্ট করতে চান, এটা গায়ে পড়ে ঝামেলা করার মতো না? যে আপনি হুজুরের বাড়ির সামনে মাইকটা এমনভাবে দিবেন যেন ওইখান থেকে পোলাপান বাইরে এসে আপনার কনসার্ট ভেঙে দেয়। নিরপেক্ষ জনগণের মতামত প্রকাশের ম্যান্ডেটই হচ্ছে বিএনপির ক্ষমতায় আসার প্রথম মানদণ্ড এবং একমাত্র মানদণ্ড। শুধু পাসপোর্টের রং কোনটা এটা দিয়ে রাষ্ট্রের স্বার্থ আপনি ধরে রাখতে পারবেন না। ঢাকা শহরে বহু মানুষ হোটেলে হোটেলে ঘুরে বেড়ায়, বন্ধু বান্ধবী নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু জামাতের এমপি গাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনা কেন হচ্ছে? কারণ তিনি একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ। উত্থানের আকাঙ্ক্ষা, সরকারের সিদ্ধান্ত ও প্রশাসনিক গতি পুনর্মূল্যায়ন, রাজনীতির বহুমাত্রিক প্রশ্নে এখন উত্তপ্ত দেশের রাজনীতির মাঠ। একদিকে 11 দলীয় ঐক্যের লং মার্চের ডাক, অন্যদিকে মন্ত্রিসভার রদবদল, নিরাপত্তা ও কূটনীতির সব চ্যালেঞ্জ। এগুলো মিলিয়ে প্রশ্ন উঠেছে রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে। বর্তমানের সব গুরুত্বপূর্ণ ইস্যুগুলো এবং অমীমাংসিত বিভিন্ন প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজ। আপনাদের সাথে রয়েছি আমি জেনিসিয়া বর্ণা। আর আজকের কালের সংলাপের বিষয় ঠিক করা হয়েছে মন্ত্রী পরিষদের রদবদল ও রাজনীতির হালচাল। আমাদের অতিথিদের সাথে একটু পরিচয় করিয়ে দেব। আমাদের অতিথিরা রয়েছেন। আমাদের মাঝে আজকে দুজন রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন। প্রথমেই যার সাথে পরিচয় করিয়ে দিতে চাই, অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, রাজনৈতিক বিশ্লেষক। এবং আমাদের সাথে রয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তারপরেই রয়েছেন আরেকজন রাজনৈতিক বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের কালের সংলাপে। আমি শুরুতেই পাপিয়া আপা আপনার কাছে আসতে চাই। এই যে সরকারের নতুন যে মন্ত্রিসভার রদবদল, এটি নিয়ে তো নানান রকম আলোচনা হচ্ছে, সেটিকে আপনি কিভাবে দেখছেন সেটি একটু জানতে চাই। এবং আরেকটি বিষয় একটু জানতে চাই, আপনি এর আগে অন্তর্বর্তীকালের যে সরকার ছিল, নিশ্চয়ই দেখেছেন যে তাদের যারা বিদেশে বসবাস করেছেন বা নাগরিকত্ব রয়েছে তাদের নিয়ে অনেক আলোচনা সমালোচনা ছিল। তো এখন যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তার বিদেশি নাগরিকত্বের ইস্যুটি কিন্তু আলোচনায় এসেছে। এ বিষয়ে আপনি কি বলবেন বা আপনি কিভাবে দেখেন? এখানে হচ্ছে কি, মন্ত্রিপরিষদের রদবদল এটা একটা ধারাবাহিক ব্যাপার। কারণ পারফরমেন্স যদি ঠিকমতো করতে না পারে তাহলে সেখানে রাখার চেয়ে তো বদলানোই ভালো। আর এমন কত ব্যক্তিগত দুর্বলতার কোনো কারণ নাই। রাষ্ট্রের পারপাস, রাষ্ট্রের জনগণের সাথে যে কোনো জিনিস সুন্দরভাবে বুঝায় বলা, এই ক্যাপাসিটিটুকু যদি না থাকে তাহলে বদল করতেই পারে। এটা এটা এই বদলটাকে আমি কোনো আহামরি কিছু অলৌকিক ঘটনার কোনো কিছু মনে করছি না, এক। আর দ্বিতীয়ত বিদেশি পাসপোর্ট, ওই ভদ্রলোকের বিদেশি পাসপোর্ট আছে কি নাই সেটা আমি জানি না। তবে যেহেতু এমপি ভোট করছেন ভদ্রলোক, তো নিশ্চয়ই তার পাসপোর্ট সারেন্ডার করে, নাগরিকত্ব সারেন্ডার করেই সে আসছে। আর আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আপা এই দুইটা পররাষ্ট্র সহমন্ত্রী কেন, তাহলে আমার মনে হয় কি যে 4টা সহকারী দেওয়া উচিত। একটা উত্তর, একটা দক্ষিণ, একটা পূর্ব এবং একটা পশ্চিম। আর একজন হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার থাকবেন, যিনি হচ্ছে 4 কোণার 4 দিকের মনিটরিং করবেন এবং এদের 4 জনকে পরামর্শ দিয়ে কাজ করাবে। তাহলে হচ্ছে কাজটা লাঘব হয়। কারণ বর্তমান আন্তর্জাতিক অঙ্গনটা খুব খুব হচ্ছে উত্তপ্ত এবং দোদুল্যমান এবং স্বার্থপরতার একটা অন্ধকার খেলায় মেতে ওঠা জিনিস। স্বাভাবিক কারণে আপনার সাথে একটা একদিনের সিটিংয়ে আপনি ধরে নিতে পারবেন না যে কিছু হলো, 10 দিনের সিটিংয়ে আপনি ধরে নিতে পারবেন না কিছু হলো। তা আমি যখন 10 দিনের একটা যে রাষ্ট্রকে নিয়ে 10 দিন আমাকে বসতে হচ্ছে, সময় দিতে হচ্ছে, মেকানিজম করতে হচ্ছে, পর্যালোচনা করতে হচ্ছে, আমার স্বার্থ সংশ্লিষ্ট কতটুকু আমি ছাড় নিতে পারছি আর সে তারটা কতটুকু আগ্রাসী মতো আমাকে আক্রমণ চালাচ্ছে, এগুলো একটু সময় ক্ষেপণ হয়ে যায়। পাশাপাশি আর একদিকে একটা ইনসিডেন্ট ঘটে যেতে পারে, তখন একটা ব্যাপার। এই জন্য বাংলাদেশের ইতিহাসে প্রথম 2টো প্রতিমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ে, এই জন্য 4টা প্রতিমন্ত্রী দিয়ে দেওয়া উচিত। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম 4টা বলয়ের 4 দিক থাকবে। আর যিনি মেইন মন্ত্রী আছেন উনি মনিটরিং করবেন, করে ডিসিশন দিবেন, এই 4 জন সার্ভ করবে। তাহলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। আমার ব্যক্তিগত ওপিনিয়ন আমি দিলাম। আচ্ছা জনাব ফুয়াদ, এবার আপনার কাছে প্রশ্ন রাখি। স্বরাষ্ট্র এবং আইনের মতো বড় স্পর্শকাতর মন্ত্রণালয়ে কেবল একজন করে পূর্ণমন্ত্রী আছেন, আপনি নিশ্চয়ই জানেন। অথচ কিছু ছোট মন্ত্রণালয়ে এই যে একাধিক প্রতিমন্ত্রী, মন্ত্রী ও উপদেষ্টা নিযুক্ত হয়েছেন যদি বলি, তাহলে সেক্ষেত্রে মন্ত্রণালয়গুলোর কাজের পরিধি ও গুরুত্ব অনুযায়ী দায়িত্ব বন্টনের ক্ষেত্রে যে পার্থক্য আসলে চোখে পড়ছে, সেটি কি প্রশাসনিক কাজে কোনো রকম প্রভাব ফেলতে পারে কিনা, আপনার কি মনে হয়? ধন্যবাদ। ফেলতে পারে না, আসলে ফেলছে। আমরা ভিতরে যে খবর পাচ্ছি, আপনার মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টাদের কারণে প্রচুর ইন্টারফেয়ারেন্স হচ্ছে। আমলারা ফাইল হোল্ড করে রেখেছে,
কারণ কার কথা শুনবে এবং অসন্তুষ্টির মধ্যে পড়বে। সে চিন্তা করছে আমি চাকরি করছি, সময়টা পাস করে যদি সিনিয়র সেক্রেটারি হয়ে কবরে যেতে পারি, কবরে তো আর সওয়াল জবাব হবে না, প্রশ্ন উত্তর হবে না ফেরেশতাদের। তো এই সিম্পল কাজটা করবার জন্য আমার রাজনৈতিক শত্রুতার হবার প্রয়োজন নাই। রদবদলের ব্যাপারে যেটা বলছেন সেটা হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রদবদলটার মধ্যে একটু প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছি। অন্য কোনো জায়গাতে আসলে এটা দলীয় সন্তুষ্ট ছাড়া এবং দলীয়ভাবে কাউকে প্রমোট করা অথবা কাউকে একটু সাইডলাইনে দেওয়ার ছাড়া রাষ্ট্রের জায়গা থেকে আসলে মোটা দাগে কোনো কনসার্ন আমি দেখতে পাচ্ছি না আর কি। এখন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্ন আসছে। দেখেন, লতে একটা জুরিসপ্রুডেন্স আছে, সেটা হচ্ছে যে আইনটা জনগণ মানে না সেই আইনটা ফেলে দেওয়া উচিত। সে আইনটাকে জোর করে চাপানোর দরকার নাই। কারণ হচ্ছে তখন যেটা হবে ওই আইনটাকে কেন্দ্র করে মানুষ মিথ্যা কথা বলবে। আপনি অপ্রয়োজনীয় মানুষকে মিথ্যা কথা বলতে বাধ্য করবেন। দেখবেন যে নির্বাচন কমিশনে একটা আইন আছে যে আপনি জনপ্রতি 10 টাকা করে খরচ করতে পারবেন নির্বাচনে। একটা ভুয়া জিনিস। আমরা যারা নির্বাচন করছি, আপা নির্বাচন করছে, আমরা করছি, এর থেকে একটা ফাউল জিনিস, একটা অবাস্তব একটা জিনিস। এটা কারো পক্ষে এইটা মানা সম্ভব না। কিন্তু আপনি কি করছেন, দেশে যারা নির্বাচন করছেন তাদেরকে হলফ করে মিথ্যা কথাটা বলতে বাধ্য করছেন এবং এই বাধ্য করা মিথ্যা কথার কাগজটা আবার নির্বাচন কমিশন গ্রহণ করছে। তো এই জন্য হচ্ছে দেখেন, বাংলাদেশে এমন একটা সময় আমরা বাস করছি, একটা অনুন্নত রাষ্ট্র, সেখানে বিশাল পরিমাণ জনগোষ্ঠী বিদেশে থাকে, ছেলেমেয়েরা বিদেশে সেটেল হওয়ার চেষ্টা করছে এবং আমাদের রেমিটেন্স ইকোনমি ডেভেলপ করছে এখানে এরপরে গণতন্ত্র নাই, নিরাপত্তা নাই, বিভিন্ন কারণে বিভিন্নজন বিভিন্ন দেশে গিয়ে নাগরিক হয়েছে। এই বাস্তবতাটা এত পাওয়ারফুল জায়গাকে কাভার করে ফেলেছে, আপনি চাইলেই সেখান থেকে এখন বের হয়ে আসতে পারবেন না। শেখ হাসিনা দেখেন, তার পরিবারের কোনো সদস্য আছে যে বিদেশি নাগরিক না? এন্টায়ারলি সবাই বিদেশি নাগরিক। তাহলে তারটা ব্যাপারে সন্দেহ আছে আপা? তো এখন দেখেন, এই মানুষগুলো বাংলাদেশে উপদেষ্টা হয়েছে না? এমপি মন্ত্রী না হওয়ার পরেও তাদের ব্যাপারে কনস্টিটিউশনে আর্টিকেল 7-এ প্রভিশন আছে, সিকিউরিটির প্রভিশন আছে, তাদের ব্যাপারে কি করা যাবে কি করা যাবে না। আলাদা আইন করা হয়েছে যে আপনি এই শেখ পরিবারের সদস্যদের নিরাপত্তা আলাদা আইন করা হয়েছে। বাংলাদেশে অন্য কোনো নাগরিকদেরকে তো আপনার মানে আইন করে নিরাপত্তা দেওয়া হয়নি। তাহলে তারা বিদেশি নাগরিক হওয়ার পরেও তো করেছেন। আওয়ামী লীগ আমলে দেখেন যে হাসান মাহমুদ, উনি বিদেশি নাগরিক। তারপরে দেখেন আপনার আওয়ামী লীগের মন্ত্রী আশরাফ সাহেব বিদেশি নাগরিক ছিলেন, পার্টি সেক্রেটারি ছিলেন। তাহলে এন্টায়ারলি অ্যাডভাইজারদের ভিতরে অলমোস্ট সবাই ছিল বিদেশি নাগরিক। এখন এই যে কাঠামোটা ডেভেলপ করছে, এই নির্বাচনের সময় দেখলাম বিএনপির প্রায় 16-17 জনের আপনার নমিনেশন বাতিল হওয়ার যোগ্য ছিল যারা বিদেশি নাগরিক, কিন্তু নির্বাচন করতে পেরেছেন। তো এখন এই বাস্তবতায় আপনি আসলে কাকে ধরবেন কাকে ধরবেন না উন্মুক্ত করে দেওয়া উচিত। এই জন্য আমি এটা বারবার বলেছি যে এই মিথ্যাচারের বাস্তবতা থেকে সবাইকে ওপেন করে দেন। শর্ত হওয়া দরকার উনি বাংলাদেশি নাগরিক কেনা, যার বাংলাদেশি আইডি কার্ড আছে, যার বাংলাদেশি পাসপোর্ট আছে, সেটা দিয়ে আপনি করেন। কারণ এখানে যদি হাত দেওয়া শুরু করেন না, আপনি এমন এমন জায়গায় হাত চলে যাবে, পরের দেশ চালাইতে পারবেন না। তো আপনার প্রয়োজন নাই, কারণ এটা দিয়ে আপনি কি কভার করবেন? বর্তমান আপনার যেই অটোমোবাইলের জমানাতে আমরা বাস করছি, ইন্টারনেটের জমানাতে বাস করছি, আপনার কোনো ব্যক্তির সবুজ পাসপোর্টধারীরা বাংলাদেশের ক্ষতি করতে পারবে না। এসালমরা বাংলাদেশ থেকে যে লুটপাট করে নিয়ে গেছে, তখন পাসপোর্টের রংটা কীরকম ছিল? বাংলাদেশে বড় বড় অলিগার্ক যারা জন্মাইছে, তারা কোন পাসপোর্ট দিয়ে বাংলাদেশ থেকে 2.5 লক্ষ কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে? বাংলাদেশে সাইফুজ্জামান জাভেদ চৌধুরীরা 300 বাড়ি করছে না? তো এই যে লুটপাট কাঠামোগত জায়গা, বাংলাদেশের সামরিক বেসামরিক আমলারা এই সবুজ পাসপোর্ট দিয়েই তো বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। তাই শুধু পাসপোর্টের রং কোনটা এটা দিয়ে রাষ্ট্রের স্বার্থ আপনি ধরে রাখতে পারবেন না। রাষ্ট্রের কাঠামোগত প্রাতিষ্ঠানিক আপনি নিশ্চয়ই এতক্ষণ আলোচনা শুনেছেন। এই আলোচনা নিয়ে আপনার কিছু বলবার আছে কিনা সেটি তো জানতেই চাই। তার সাথে একটু যোগ করে দেই, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি মন্তব্য করেছেন, সেটি হলো সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে, যে কারণে মন্ত্রিসভার রদবদল আমরা দেখতে পাচ্ছি। এবং আরও অভিযোগ করেছেন যে সরকারের হোমওয়ার্ক ছিল না, যে কারণে এত দ্রুত পরিবর্তন করতে হয়েছে। আপনি কি বলবেন এই বিষয়ে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতা এবং সাথের আলোচকদেরকে শুভেচ্ছা।
আলোচনাটা শুরু হলো ক্যাবিনেট রিঅ্যারেঞ্জমেন্টের ভেতর থেকে, তাই তো? হুম। আপনি যদি আমাদের বাণিজ্য মন্ত্রী যিনি দায়িত্বে আছেন, তিনি 4টা মন্ত্রণালয় সামাল দিচ্ছেন। আমাদের যিনি যোগাযোগ মন্ত্রী, তিনি 3টি মন্ত্রণালয় সামাল দিচ্ছেন। বাংলাদেশ তার অ্যাক্টিভিটি বেড়েছে, সরকারের জনসংখ্যা বেড়েছে, সুতরাং একজন ব্যক্তির পক্ষে আসলে কোনোভাবেই 4টা মন্ত্রণালয় সামাল দেওয়া সম্ভব না। এখন সংখ্যা যেটা আছে, আপনার এই বাণিজ্য মন্ত্রীর কাঁধের উপর থেকে বোঝা যদি সরাতে হয়, তাহলে আরও 3জন লোককে 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে হবে। এখন আমি বলতে পারি যে এটা আমার মন্ত্রীর সংখ্যাটা বেড়ে গেল। আপনার যদি প্রয়োজন হয় অবশ্যই বাড়াবেন। কারণটা হলো আপনার টোটাল টার্গেটটা হচ্ছে পাবলিকের ইন্টারেস্টটাকে সার্ভ করা। নিশ্চিতভাবে একজন ব্যক্তির পক্ষে 4টা মন্ত্রণালয় পরিচালনা করা সম্ভব না। হুম, হুম। সুতরাং আপনার প্রয়োজন অনুযায়ী বাড়াতে হবে। কিন্তু আপনি যদি সরকারটাকে পুনর্বাসন কেন্দ্র করতে চান, সেই জায়গাটায় প্রশ্ন আছে। আমরা কিন্তু উপদেষ্টা হিসাবে যারা দায়িত্ব পালন করছেন, একটা 10-12 জনকে আপনি উপদেষ্টার দায়িত্ব দিয়েছেন। এটা কারণটা কি? কারণটা হচ্ছে দলের সিনিয়র নেতা, তাকে কোথাও দেওয়ার জায়গা পাওয়া যাচ্ছে না, তাকে সম্মানটা দিতে হবে, সেই কারণে আপনি এখানে দায়িত্ব দিয়েছেন। মর্যাদা, মন্ত্রীর মর্যাদা, এটা একটা রাজনৈতিক দলের কতগুলো কমিটমেন্ট থাকতে হয় তার নেতা কর্মীদের প্রতি, হুম, হুম। রেসপেক্টের জায়গাটাও থাকতে হয়। সুতরাং এটা সরকার কিভাবে ম্যানেজ করবে, এটি সরকারের ব্যাপার। তবে যদি এই উপদেষ্টার দায়িত্ব যাদেরকে দিয়েছেন তাদেরকে এইখানে রাখার জন্য রাষ্ট্র কতটুকু তার অর্থ ব্যয় করবে, এটি নিয়ে আলোচনা হতে পারে। আপনার দলের নেতাদেরকে রেসপেক্ট করা এটি দলের দায়িত্ব, কিন্তু জনগণ তার জন্য কোনো দায়বদ্ধতা আছে কিনা, এক। দ্বিতীয় জায়গাটা, একটা সরকার, একটা রাজনৈতিক সরকার, কিন্তু আমি অনেকগুলো জায়গায় দেখতে পাচ্ছি, আপনি যদি বিএনপি একটা রাজনৈতিক দল এবং তার একটা সরকার আছে। আমি সারা দেশে সরকার দেখি, কিন্তু আমি বিএনপিকে নয়াপল্টনের বাইরে কোথাও দেখি না। যখন নয়াপল্টন থেকে আসি তখন বিএনপি দেখি, এর বাইরে আমি বিএনপি দেখি না। আপনাদের সাথে মাঝে মধ্যে মিটিং টিটিংয়ে দেখা হলে তখন দেখি। বিএনপির পলিটিক্যাল অ্যাক্টিভিটিটা কই, আমি দেখতে পাই না। সেকেন্ড আরেকটা হলো যে আউটসোর্সিং করে একটা সরকার অনেক দিন চলতে পারে, এবং এই সরকার যদি 5 বছর তার সফলতার সাথে দায়িত্ব শেষ করতে পারে, তাহলে এটি একটা আলোচনার বিষয় হবে যে আউটসোর্সিং করে একটা সরকার অনেক দূর চলে গেছে। আমি এই সরকারের মধ্যে ডান্ডাবেড়ি পরা যে বিএনপি, সেই বিএনপিকেও দেখতে চাই। ডান্ডাবেড়ি পরে কোর্টের বারান্দায় ঘোরা বিএনপিকেও আমি দেখতে চাই, কিন্তু হুম, হুম। তাদেরকে সেই মুখচ্ছবিগুলো আমার চোখে খুব একটা কম পড়ছে। আমি দেখতে পাই যে পলিটিক্যাল যে বিএনপির উপরে ভর করে গত 15 বছর বিএনপিটা টিকে ছিল, ধান ক্ষেত পাট খেতে ঘুমানো যে বিএনপির উপরে ভর করে যে বিএনপি টিকে ছিল, তাদের অনেককেই আমি এখন দেখি না। ওবায়দুল কাদের একদিন বলেছিলেন যে অফিসের সামনে যার সাথে ধাক্কা লাগে জিজ্ঞেস করি তুমি কি, বলে আমি উপকমিটির সহ সম্পাদক। আমি এখানে এসে বিএনপিতে এই ধরনের 5 আগস্টের পরে এই ধরনের বিএনপি দেখি। এটা হলো পলিটিক্যাল জায়গাটা। নাহিদ ইসলাম তিনি সমালোচনা করেছেন, করতেই পারেন, কিন্তু তারাও কিন্তু সরকার পরিচালনা করেছে। সুতরাং ঢিলটা যদি মারতে হয়, তাহলে আপনাকে দেখতে হবে আপনার ঘরটা কেমন, কাচের তিনি ঘর যে কিনা। হোমওয়ার্কের কথা বলেছেন যে সরকার হোমওয়ার্কের হোমওয়ার্ক কথা, করেনি, তাদের সময় কি মন্ত্রিসভা হোমওয়ার্ক হয়েছে? মন্ত্রিসভা পরিবর্তন, এটা সরকারি দল, তার রেসপন্সিবিলিটিটা তার। পল্টন মোড়ে দাঁড়িয়ে, প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বক্তৃতা করাটা যতটা সহজ, সরকার পরিচালনাটা অতটা সহজ না। এটা নাহিদ ইসলাম নিজেও জানেন। এবং এই জায়গাগুলোতে যে বক্তব্যগুলো কখনো কখনো অপ্রাসঙ্গিক এবং এক ধরনের মুখরোচক কথা বলা হয়, গতকালকে শুধু নাহিদ ইসলাম এটা বলে নেই, সেখানে আরেকজন জামাতের নেতা তিনি বলেছেন বিএনপির সময়ে কত 500 না 550 গুম হয়েছে। খুব হয়েছে। তো এই যে বক্তব্যটা, বিএনপির সময় চাঁদাবাজি বন্ধ হয়নি, এটি সত্য। বিএনপির সময় নিজেরা মারামারি করে লোক মরছে, এটা সত্য। বিএনপির সময় মংলাতে একজন জেলেকে গুম করা হয়েছে, এটা সত্য। কিন্তু 507 জন কোথায় গুম হলো, এই প্রশ্নটা যদি করেন, তাহলে উত্তরটা কি? এক ধরনের মুখরোচক কথা, এক ধরনের টেনশন ক্রিয়েট করা। নাহিদ ইসলাম সরকারি দল, তার দায়িত্ব, বিরোধী দল, তার দায়িত্ব হচ্ছে সরকারের সমালোচনা করা, কিন্তু সমালোচনার জায়গাটা আপনাকে টু দি পয়েন্টে হতে হবে।
বাংলাদেশের বিষয়টা রাজনীতিতে টু দি পয়েন্টে গুণগত না, আপনি যেটা পরিবর্তনের বলছেন। যে জায়গাটার আকাঙ্ক্ষা, হুম। এখানে সরকারের দায়টা যেমন আছে, এবং দায় আছে বলে আমি সরকারের 80% সমালোচনা করব, কিন্তু আমি 20% বিরোধী দলেরও সমালোচনা করব, এই কারণে যে আমাদের এখানে সরকারকে যদি পথে রাখতে হয় তাহলে বিরোধী দলকেও কতগুলো গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। হালকা কথা গঠনমূলক দায়িত্ব পালন করা না। জি, ধন্যবাদ। আরো একটি প্রশ্ন করি। এই যে মন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে এই যে উপদেষ্টাদের সংখ্যা বাড়ানো হচ্ছে বা সরকারের আকার যে বড় করা হচ্ছে, এটি বাড়লে কি কোনো ঝুঁকি তৈরি হতে পারে? এর মধ্যে ঝুঁকির কোনো ব্যাপার নেই। এখানে টোটাল সিস্টেমটা হচ্ছে ওয়ান ম্যান কেন্দ্রিক। হুম। তারেক রহমান সাহেবের সন্তুষ্টির উপরে নির্ভর করে কে মন্ত্রিসভায় থাকতে পারবেন, কে পারবেন না। তার ইচ্ছার উপরে নির্ভর করে কাকে এখানে রাখা হবে, কাকে রাখা হবে না। আমরা যে সমস্ত কথা, ধরেন যে শাহ আলম সাহেব প্রতিমন্ত্রী, বিপুল ক্ষমতার অধিকারী, এবং তার সম্পর্কে নানা আলাপ আলোচনা হয়েছে নানা জায়গায়। তো এই আলোচনাগুলো আমাদের প্রধানমন্ত্রী কি জানেন না? তার কাছে যায় না? যায়। কিন্তু তারপরেও তিনি মনে করেন যে এই ভদ্রলোককে এখানে রাখা উচিত। তার যে বাবার নামে, মায়ের নামে পরিবারের একটা ইউনিয়নের পারিবারিকীকরণ করলেন, এটা প্রধানমন্ত্রী বাদ দিয়েছেন তার ব্যক্তিগত হস্তক্ষেপ করে। কিন্তু বিতর্ক হওয়ার আগ পর্যন্ত কি তিনি ভূমিকা রেখেছেন? না। অর্থাৎ সরকার তার প্রয়োজন অনুযায়ী যেমন রাখতে পারে, আবার কখনো কখনো এখানে যিনি ক্যাপ্টেন থাকে তিনি তার পছন্দ, তার টিম ওয়ার্ক, এটি যেহেতু সফলতা এবং ব্যর্থতার জন্য তার উপরে দায়টা বেশি পড়ে, সুতরাং তিনি ঠিক করে দেন যে কোন সেক্টর কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য এবং কাজগুলো করার জন্য কাকে কাকে তার দরকার, তার টিমে কাকে তিনি রাখবেন, এটা পুরোপুরি সরকারের প্রধানের উপরে নির্ভর করে। জি, ধন্যবাদ। পাপিয়া আপা, আপনার কাছে এর আগে যে প্রশ্নটি আমি জনাব শরীফকে করেছিলাম, সেই প্রশ্নটি নিয়ে আসতে চাই যে এনসিপির আহ্বায়ক যে নাহিদ ইসলাম, উনি মন্তব্য করেছেন সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে এবং বলেছেন যে সরকারের প্রপার হোমওয়ার্ক ছিল না। তো তিনিও তো একসময় সরকারে ছিলেন, একজন উপদেষ্টা ছিলেন। আপনার কাছে কি মনে হয় তিনি যখন ছিলেন তার কি প্রপার হোমওয়ার্ক ছিল কিনা? নাহিদ ইসলামরা হয়েছে কি, বাংলাদেশের ইতিহাসে একটি বিরল সংগঠন, বিরল ঘটনা এবং বিরল ব্যক্তিত্ব হচ্ছে এই এনসিপি। জীবনের প্রথম দল করার আগেই ক্ষমতাসীন এবং ১.৫ বছর ক্ষমতার সমস্ত কিছু ভোগ করে এসে তারপরে দল করে, তারপরে আবার দল করার আগেই আবহাওয়ার পূর্বাভাস ডক্টর ইউনূস যে বাংলাদেশে যুবকের দল আসবে, তারপরে আবার ডক্টর ইউনূসের পূর্বাভাস যে বাংলাদেশের যুবকরা এমপি মন্ত্রী হবে, এবং সেই পূর্বাভাসের ফলশ্রুতিতে এনসিপি আসলো এবং সেই এনসিপির ৬ জন প্রতিনিধিত্ব বর্তমান পার্লামেন্টে করছে। এখন এইখানে নাহিদ ইসলামদের ম্যাচুরিটি কতটুকু? একদিন ডিবি অফিসে যেয়ে ওই হারুনের হোটেলের ভাত খেয়ে এতে যদি রাজনীতি হয়ে যেত, তাহলে তো আর রাজনীতি শিক্ষা প্রশিক্ষণ সময় পার করার কোনো প্রয়োজন ছিল না। আজকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে নাহিদ ইসলামরা কথা বলে, এই কথাগুলো বলার আগে মিনিমাম যদি শিষ্টাচার থাকে তাহলে চিন্তা করতে হবে। বিএনপিকে ১৫ বছর ব্যর্থ বলুক, অপদার্থই বলুক, অযোগ্যই বলুক, যে বিএনপি হচ্ছে শেখ হাসিনাকে উৎখাত করতে পারেনি, রাষ্ট্রীয় সন্ত্রাস এবং রাষ্ট্রীয় যন্ত্রকে মোকাবেলা করা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। রাষ্ট্রীয় সন্ত্রাস একমাত্র সেনাবাহিনীর নিরপেক্ষতার কারণে, রাষ্ট্রীয় সন্ত্রাস ওই জুলাই আগস্টের অভ্যুত্থানে থেমেছে। থামার কারণে সাধারণ স্বতঃস্ফূর্ত মানুষ দলের বাইরে প্ল্যাটফর্ম চেয়েছে, দলের বাইরেই প্ল্যাটফর্ম আসছে, দলের বাইরের প্ল্যাটফর্মে মানুষ তখন যান হাতে নিয়ে স্বতঃস্ফূর্ত হয়েছে। আপনি ইদানিংকালে মনিরুলের বক্তৃতাতে শোনেন যে আমরা যেভাবে কে কোথায় ভাগ করছিলাম, সেনাবাহিনীতে ভাগ করে, সেনাবাহিনী ছাত্র দমন করেনি, অপরাধ সেনাবাহিনীর। আর মনিরুল ছাত্রের বুকে গুলি মারবে এই সুযোগটা পায়নি, এই জন্য দাঁত কেলায় কেলায় উনি এখন ভিডিওতে ইয়ে করছে, তার বক্তব্য ছাড়ছে। মানে এটাও কিন্তু একটা ব্যাপক দৃশ্যতা মনিরুলের। কারণ মনিরুল যে অপকর্মগুলো বাংলাদেশের মাটিতে করে গেছে, ডিবি হারুন বাংলাদেশের মাটিতে যে অপকর্মগুলো করে গেছে, তো সেই অপকর্মের মুখ লুকায় রাখা উচিত, দেহ লুকায় রাখা উচিত, অস্তিত্ব জানা না দেওয়া উচিত। কিন্তু আজকে এই নাহিদ ইসলাম এবং জামাত ইসলামের ভুল পদক্ষেপ, ভুল রাজনীতির কারণে আজকে দেখেন তারা কেলায় কেলায় আজকে ফেসবুকে এসে তারা বক্তৃতা দিচ্ছে। এখন এই কেলাচ্ছে কেন? ভুল পদক্ষেপটা কেন? নানক দেখেন তার কণ্ঠস্বর, ওই পল্টন ময়দানেও যে কণ্ঠস্বর, একা একা বক্তৃতা দিচ্ছে একই কণ্ঠস্বর, ঠিক আছে? এখন এই কেলানি আর এই কণ্ঠস্বরের কারণটা কি? জামাত ইসলাম
এনসিপি সবাইকে শত্রু ভাবে। আওয়ামী লীগ শত্রু, বিএনপি শত্রু, একটা নিরপেক্ষ মানুষ শত্রু, তাদের সাথে কোনো যুক্তিতর্ক নিয়ে যদি একটা কথা তাদের বিপক্ষে যায় সেটা তাদের শত্রু। তো সারা বিশ্বকে যদি শত্রু বানানো যায় আর শত্রু ধরা যায়, তাহলে আলটিমেটলি ওদের স্থিতিশীলতাটাই, ওদের অস্তিত্বটাই কিন্তু আস্তে আস্তে মানে হুমকির সম্মুখীন হয়ে পড়বে। এখন এই যে আপনার মন্ত্রিপরিষদ পরিবর্তন, দেখেন এবারকার মন্ত্রিপরিষদের উল্লেখযোগ্য দিক কি হচ্ছে, যে ম্যাক্সিমাম সিনিয়র বাদ। জয়নাল আবেদিন ফারুকের মতো কাপড় উলঙ্গ করে রাস্তায় প্যাদানি খেয়ে পিটায় লাট করে দিয়ে বিশ্ব সভ্যতার বুকে আওয়ামী সন্ত্রাস যে কালিমা লেপন করেছিল, সেই ব্যক্তি ওটি সিম্পল এমপি, কিন্তু সিম্পল এমপি, ঠিক আছে। এরকম অনেক যোগ্য ব্যক্তি কিন্তু এমপি হতে পারেননি। এখন ওই 50-এর ভিতরে টার্গেট থাকে একটা সরকার, 50-এর ভিতরে যখন মন্ত্রী প্রথম এমপিদেরকে মন্ত্রী বানাতে যাবে, তখন এইখানে সচিবদের তাদের সাথে অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার থাকে, যে সচিবদের মান্য একটা 5 বারের এমপিকে একটা সচিব যেভাবে মানবে, জীবনে প্রথম এমপি হয়ে তার চেয়ে বাব্যসী একটা লোকের একটা মান্যগণ্যের কিন্তু ব্যাপার আছে। এইসব নিয়ে যদি গঠনমূলক আলোচনা করে, অসামঞ্জস্যতাগুলো তুলে ধরে, তাও কিন্তু সরকারের সেখান থেকে কিছু পাওয়ার নেওয়ার বুঝার একটা বিষয় থাকে। কিন্তু সেখানে সেই সমস্ত বাদ দিয়ে যে হোমওয়ার্ক ছিল না, তোমাদের হোমওয়ার্ক ছিল তোমরা ক্ষমতায় আসবে, জামাত ইসলামের হোমওয়ার্ক ছিল জামাত ইসলাম ক্ষমতায় আসবে, আর নাহিদ ইসলামের হোমওয়ার্ক ছিল নাহিদ ইসলাম ক্ষমতায় আসবে। আর আমরা জনগণের নিরপেক্ষ নির্বাচনের ছাড়া বিএনপি বাংলাদেশের মাটিতে কোনোদিন ক্ষমতা আসতে পারেনি, কোনোদিন পারবেও না। অতএব নিরপেক্ষ জনগণের মতামত প্রকাশের ম্যান্ডেটই হচ্ছে বিএনপির ক্ষমতায় আসার প্রথম মানদণ্ড এবং একমাত্র মানদণ্ড। এখন আপনি কিন্তু আপা এবার কিন্তু আপনাদেরকে ছাড়াই তারা রেকর্ড পরিমাণ আসন পেয়েছে। আমি বললাম তো, তাদের রেকর্ড পরিমাণ আসন, এটা একটা সাধারণ রিকশাওয়ালাকে জিজ্ঞেস করবেন যে তাদের এই রেকর্ড পরিমাণ আসনটা কিভাবে হলো। জামাত ইসলামের ভোটেই তো পেয়েছে 6টা সিট তারা, তাদের তো কোনো ভোট নাই। এনসিপির কি কোনো ভোট আছে? ভোট কিন্তু নাই। যেটুকু হয়েছে জামাত ইসলাম, আর জামাত ইসলামের সাথে ডক্টর ইউনূসের যে সমঝোতা, সেই মাফিক তাদের ভোটের পার্সেন্টেজ বাড়ানো থেকে তালিকা কোন কোন সিট তারা নিচ্ছে, এই তালিকাটা আমার হাতে ছিল, যে কোন কোন সিট তাদেরকে তারা ডক্টর ইউনূস প্রশাসনিক সেটেলমেন্ট এবং টোটাল প্রশাসনিক সেট আপ, প্রিজাইডিং পুলিংয়ের সেট আপ। আমি তো মাঠে ঘাটে ঘুরে ভোট করি ভাই, আমি নাহলে একটা জেলার ভোট করি, কিন্তু 10টা জেলার আমি খবর রাখি, কারণ ওই জেলায় যারা এমপি ক্যান্ডিডেট হয় আমার হাতের কর্মী অথবা আমার সহবয়সী। স্বাভাবিক কারণে মনিটরিং নিয়ে আমার মানে করার ক্ষেত্রে আমার কোনো গাফিলতি নাই। এখন নাহিদ সাহেব যে বড় বড় লেকচার, বড় বড় কথা বলতেছেন, আজকে দেখেন তুরস্ক মিশরের মতো লোক বাংলাদেশের একটা বিশেষ দলকে জাকাত ফেতরা দিচ্ছে, রাষ্ট্রীয় তহবিলে কিন্তু দিচ্ছে না। স্বাভাবিক কারণে কার কি উদ্দেশ্য, এগুলোর জন্যই তো আমি ওই জন্য বললাম যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 4টা প্রতিমন্ত্রী দরকার। এখন এই প্রতিমন্ত্রীর কার কোনটা গ্রেড, কে 1, কে 2, কে 3, কে 4 গ্রেডের আমার দরকার নাই। আর একজন থাকবে মূল জায়গায়, যে ওখানে নির্বাচিত হয়েছে 1 বছরের জন্য, সেই দায়িত্ব পালন করবে আর 4টাকে মনিটরিং করবে। তাহলে একটা জিস্ট আসলো। এই জন্য নাহিদ ইসলামকে বলবো যে গঠনমূলক সমালোচনা করে। রাজনৈতিক দল কোনোদিন করেনি। ওই জামাতে, আওয়ামী লীগ জামাতের ভিতরে তারা ছিল, ভিতরে জামাত ওপেনলি আওয়ামী লীগ, বনিবানার অভাব, হতাশা, দুর্দশাগ্রস্ত হয়ে একটা তারা জায়গায় আসছে মানে বাংলাদেশের মালিক না। আমরা কেউ বাংলাদেশের মালিক না, আমরা কেউ 18 কোটি মানুষের মালিক না। জনগণের ম্যান্ডেট দিয়ে তাদের প্রতিনিধিত্ব সফলভাবে করলে দ্বিতীয়বার আশা করা যাবে জনগণ ভোট দেবে। এর বাইরে কিচ্ছু নাই দেশে। এবার আপনার আলোচনার ধরেই জনাব ফুয়াদের কাছে যেতে চাই। ফুয়াদ, আপনি নিশ্চয়ই শুনেছেন পাপি আপা যে কথাগুলো বলছিল বা যে আলোচনা করছিল, তিনি কিন্তু বলেছেন যে জামায়াতের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমঝোতা হয়েছে। আপনি এই বিষয়ের সাথে একমত কিনা একটু জানতে চাই, আসন ভাগাভাগি নিয়ে। আসন বিজয়ী করা নিয়ে। আচ্ছা, বিজয়ী করা নিয়ে আমি সংশোধন করলাম। আচ্ছা, এই আলোচনাগুলো এমন যেটা বাংলাদেশের কারেন্ট কোনো ক্রাইসিসকে আসলে অ্যাড্রেস করতে পারবে না আর কি, এগুলো গসিপ কনভারসেশন আর কি। কথা বলছি এটাকে, তার আগে হচ্ছে রিশাফল দেখেন, ক্যাবিনেট রিশাফলে সারা দুনিয়াতেই যেই পলিসিটা অ্যাড্রেস করা হয়, কয়েকটা নীতিমালা দেখা হয় যে আপনি কিসের ভিত্তিতে রিশাফল করবেন। একটা হচ্ছে যাকে যেখানে দায়িত্ব দিয়েছেন তিনি সেটা পালন করতে পারছেন না। দ্বিতীয়ত হচ্ছে যে পাবলিক পারসেপশন ডেভেলপ করছে যে তিনি তার নৈতিকতা, তার ব্যাপারে যে মোরাল ইন্টিগ্রিটি থাকা দরকার ছিল অ্যাজ এ ক্যাবিনেট মিনিস্টার, এটা উনি রক্ষা করতে পারছেন না। এরকম ঘটনা, এরকম 2-3টা নীতিমালার উপরে ভিত্তি করে সেটা করা হয়।
এখন দেখেন এই যে মিল্লাত ভাই, উনি বিএনপির অর্থ সম্পাদক, কোষাধ্যক্ষ। তত্ত্বাবধায়কের সময় সামিট গ্রুপের মালিকের সাথে সিঙ্গাপুরে গিয়ে গোপনে মিটিং করছেন, সেগুলোর ছবি টবি চলে আসছে। আসার ১-১.৫ মাসের ভিতরে বোয়িং কেনার চুক্তি করলেন ওনারা ১৪টা, এবং চুক্তিটা খুব ব্যাড ডিল হয়েছে। বোয়িং আমাদের দরকার, বোয়িং কেনা যেতে পারে, এটার ভিতরে আমার কোনো সমস্যা নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি এটা ভালোভাবে প্রফেশনাল ডিল করতে পারলেন কিনা। হুম। প্লাস হচ্ছে ৬ মাসে ধরেন রিতা আপা যিনি দায়িত্বে ছিলেন, তার কি ফেইলিউর আর সে কোন কোন জায়গাতে আসলে ভালো করেছে সেটা সম্পর্কে তো আমরা কিছু জানি না। তো যে আপনি যে একজনকে প্রমোশন দিলেন, ধরেন স্বপন ভাই তথ্য মন্ত্রণালয়ে ছিলেন, ওনার হয়তো অ্যাপারেন্টলি কোনো সফলতা নাই ৬ মাসে, কিন্তু উনি এমন কি ফেল করলেন যে ওনাকে ৬ মাসে সরাই দেখানো একজন করতে হবে। তো এই জায়গাগুলোতে এই জন্য আমি বললাম যে শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাপয়েন্টমেন্টের একটা যৌক্তিক কারণ আছে। পররাষ্ট্রমন্ত্রী ১ তারিখ থেকে আপনার জাতিসংঘে জয়েন করছেন জেনারেল অ্যাসেম্বলির সভাপতি হিসেবে, অতএব ওনাকে ব্যস্ততা বাড়বে। প্রধানমন্ত্রী বলেছেন রিজাইন না করে আপনি দায়িত্ব পালন করেন, দায়িত্ব ভাগাভাগির ব্যবস্থা করে দিয়েছে। হুম। এর বাইরের যে পদগুলোতে আসছে, যেমন ধরেন কায়কোবাদ সাহেব ছিলেন ধর্ম মন্ত্রণালয়ে, উনার সফলতা ব্যর্থতা তেমন কিছুই জানি না। আবার আরেকজনকে দিলেন যে উনি আসলে কি কারণে কোন যোগ্যতায় পেলেন। তো এইটার একটা ট্রান্সপারেন্ট নীতিমালা যদি না থাকে, জনগণের কাছে একটা ক্লিয়ার পারসেপশন না থাকে, তখন যেটা হবে আমাদের ভাবতে বাধ্য করা হবে যে আসলে দলীয় পুনর্বাসন করা হচ্ছে ট্যাক্স পেয়ারদের টাকায়। আপনি এত অ্যাডভাইজার পুষতেছেন মন্ত্রণালয়, আমি শরীফ ভাইয়ের সাথে বিনয়ের সাথে একটু দ্বিমত করি। দেখেন বাংলাদেশের অর্থনীতির সাইজ তো খুব ছোট, $500 বিলিয়ন সরকার বলছে, বাট এটা সত্য না। ৩00-৩৫০ বিলিয়ন ডলার হবে আমাদের জেনুইন ইকোনমির সাইজ। আমাদের জনগণ, আমাদের আমাদের ল্যান্ডের সাইজ, জাপানের ইকোনমি, সে তো G7 এর কান্ট্রি, ধনী রাষ্ট্রের একটা, তার মন্ত্রণালয় হচ্ছে আপনার ১২টা-১৩টা হবে। তাহলে সেই বিশাল অর্থনীতি চালাইতে পারতেছে ১২-১৩ জন মন্ত্রী দিয়ে, আমার ৬০-৬২ জন লাগবে, ৬৫ জন লাগবে। আমেরিকার ইকোনমি সেকেন্ড লার্জেস্ট, চায়নার পরে এখন সবচেয়ে বড় অর্থনীতি, এখন তার মন্ত্রণালয় হচ্ছে ১৫-১৬টা। তাহলে আমার ৬০টা মন্ত্রণালয় কেন লাগছে? এবং আমি নিজে এই ক্যাবিনেট, এই ডিপার্টমেন্টগুলো দেখেছি আমাদেরও ১৫-২০টার বেশি মন্ত্রণালয়ের কোনো প্রয়োজন নাই। মন্ত্রী মিনিস্ট্রি চালায় না, একটা মিনিস্ট্রি চলে হচ্ছে তার কাঠামোগত ডিপার্টমেন্টের সেকশন, উইং, এগুলো কতটা কার্যকর, তার টোটাল তার যে ওয়ার্কফোর্স আছে এটা কতটা কার্যকর। তো সেই জায়গাতে দেখবেন বিএনপিও কিন্তু বারবার এই কথাগুলো বলেছে যে আমরা মিনিস্ট্রির সাইজ কমাবো, এইটাকে কাঠামোগতভাবে সংস্কার করবো, এই বক্তব্যগুলো কিন্তু ওনারা বিভিন্ন সময় দিয়েছেন। কিন্তু এখন দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি ওই বক্তব্যগুলো থেকে ওনারা সরে আসছেন। তো এই জন্য আপনি যদি আজকে এইবার বাজেটে দেখেন, আমাদের যে ট্যাক্স কালেকশন এই গত ফাইন্যান্সিয়াল ইয়ারে ৪,১৫,০০০ কোটি টাকার মতো ট্যাক্স উঠেছে। আপনি আমাদের যে এখন কর্মকর্তা কর্মচারীদের যে ব্যয় এবং সুদের হার পরিশোধ, এই দুইটাই এই টাকার থেকে বেশি হয়ে যাবে। মানে আপনি ডেভেলপমেন্টে কিভাবে যাবেন, আপনি রেভিনিউ এক্সপেন্ডিংয়েই আপনার ট্যাক্স কালেকশনে সব টাকা চলে যাবে। তাহলে বাংলাদেশের মতো জায়গায় দরকার ছিল আমার সরকারের সাইজ ছোট করা, যে আমার এখানে ১৭ লক্ষ ১৮ লক্ষ মানুষের কোনো প্রয়োজন নাই, আমার যে ইকোনমির সাইজ এটাকে ১.৫ থেকে ২ লক্ষে নিয়ে আসা সম্ভব। তো ১.৫ থেকে ২ লক্ষ আনলে আপনি যেটা করবেন, প্রত্যেককে ভালো বেতন দিতে পারবেন, রাষ্ট্র ছোট করে ফেলতে হবে। তা না হলে এই যে ব্যুরোক্রেসি যেটা হচ্ছে, দেখেন গতকালকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় একটা সিদ্ধান্ত নিয়েছে গুম খুন ডিল করবার জন্য একটা অধিদপ্তর করতে হবে। কেন করতে হবে? মানে এটার জন্য তো এই একটা বিষয়ে জুলাই একটু পরে কথা ফাউন্ডেশন। বলবো, এই টপিকটি একটু তুলে রাখতে চাই। তো এই বিষয়ে একটু পরে কথা বলতে চাই, প্রশ্ন আপনার কাছেই নিয়ে আসবো। তবে রাইট, যদি তো পাপিয়া এখন হচ্ছে ইলেকশন, দেখেন মানে কোনো কোর্ট কাচারি দিয়ে তো এটা প্রমাণ করা যাবে না। দিন শেষে অন্তর্বর্তীকালীন সরকারের বেনিফিশিয়ারি কারা কারা ক্ষমতায় আসছে? বিএনপি ক্ষমতায় আসছে। বিএনপির হিস্ট্রিতে সবচেয়ে আনপপুলার রিয়েলিটিতে নির্বাচন করে বিএনপি এককভাবে ক্ষমতায় আসছে। বিএনপি ক্রেডিবল ইলেকশনে সর্বোচ্চ সিট পেয়েছে ১৪০টা, সরকার গঠন করতে পারে নাই। একে তো জামাতের সাথে করেছে। তাহলে গত ২ বছরে ইন্টারিমের ১৬ মাসে বিএনপি প্রচণ্ড আনপপুলার ছিল, তারপরেও এককভাবে নির্বাচন করে সে ল্যান্ডস্লাইড পেয়েছে। তাহলে ইউনূস সরকারের সাথে লন্ডন মিটিংয়ে শাহে আলম সাহেব এলজিআরডি প্রতিমন্ত্রী বলছেন যে ইউনূস সাহেব নাকি ট্রফি লন্ডনে গিয়ে দিয়ে আসছেন, নির্বাচনের ট্রফি তারেক রহমান হাতে তুলে দিয়ে আসছেন, ওনারা বলছেন। তাহলে সেই জায়গাতে ইউনূস সরকারের টোটাল বেনিফিশিয়ারি বললে বিএনপিকে বলতে হবে। তো এখন
কতটুকু বেনিফিট, মানে কেকের কোন অংশটা জামাতকে দিচ্ছে, কোন অংশটা এনসিপিকে দিচ্ছে, এটা জোর করে তো আপনি বড় করতে পারবেন না, কারণ বিএনপির থেকে তো কেকের সাইজ কেউ বড়টা পায় নাই। এখানে সবাই বেনিফিশিয়ারি কালেকটিভলি, যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিল তারা সবাই কালেকটিভলি কোনো না কোনোভাবে বেনিফিটেড হয়েছে। কিন্তু এইটা বলে আপনি কোনো ক্লু করতে পারবেন না। দেখেন শামীম ওসমান বলছে না গত কদিন আগে একটা ইন্টারভিউতে দেখলাম যে আওয়ামী লীগ মানে ন্যূনতম 95টা সিটে বিএনপিকে সাহায্য করেছে যেন সেখানে জামাত না যেতে, বিএনপি যেন যেতে। শামীম ওসমান বলছে। একই কথা দেখবেন যে চরমোনাইয়ের নেতারা, জমিয়তের নেতারা, হেফাজতের এক অংশ সবাই বলছে জামাত ঠেকানোর জন্য তারা বিএনপিকে সাহায্য করেছে। তাহলে এখন কাঠামোগতভাবে যদি আপনি বেনিফিট পজিশনটা দেখেন, বিএনপি, এই সরকার, গণ অভ্যুত্থান সবকিছু সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। এই তর্কটা যদি এখন করে আমরা কি করতে পারবো, মানে কে কতটুকু বেনিফিশিয়ারি, কে কাকে আসলে ইউনূস সরকার কতটুকু দিল না দিল। বিষয় হচ্ছে একটা নির্বাচিত সরকার আসছে, গণতন্ত্রের ট্রেনটা স্লিপ করেছিল, মোটা দাগে একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। মানুষজন দেখতে চায় সরকারটা যেন ফাংশনাল হয়, জনগণের যে আকাঙ্ক্ষা আছে সেগুলো সে পূরণ করতে পারছে কিনা। আরো একটি প্রশ্ন করি, পাপিয়া আপা আলোচনা করছিলেন, তার আলোচনার ভেতরেই সম্ভবত তিনি বলেছিলেন যে জামায়াত সম্ভবত সবাইকে শত্রু ভাবে, এমন একটি কথা বলছিলেন আপা। তো আপনি যেহেতু আপনাদের দল যেহেতু জামায়াতের সাথে জোট সঙ্গী, বা আপনারা যেহেতু জোট সঙ্গী, আপনার কাছে এই প্রশ্নটি করি যে আপনারা সবাইকে শত্রু ভাবেন কিনা? না, ভাবি না তো। ভাবলে তো বিএনপি সরকারের পতন চাইতো, পদত্যাগ চাইতো। না, কেউ চায় না, গুরুত্বপূর্ণ জায়গা থেকে কেউ চায় না। ডাক্তার শফিক ঘরে ঘরে দুর্গ তৈরি করতে হচ্ছে। ওগুলো মেঠো 2 বক্তব্য, ঘন্টা শেষ করে দেব বিএনপি। এগুলো মেঠো বক্তব্য। একটা বিষয় হচ্ছে যে বিরোধী দল সিরিয়াসলি চাচ্ছে সরকার যেন সফল হয়। সে যেখানে যেখানে স্লিপ করতেছে, যেখানে যেখানে সে তার 31 দফা ইলেকশন ম্যানিফেস্টো বরখেলাপ করছে, তাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে আপনি এটা করছেন, এটা ওয়াদা দিয়েছেন অথবা এইটা করছেন। এইটা তো করার দায়িত্ব হচ্ছে বিরোধী দলের। বিরোধী দল এই কাজটা যদি না করে তাহলে তার কাজ কি? নাহিদকে তো বলতে পারতে হবে যে সরকারি দল এখানে এখানে ফেল করছে। এই কথাটা বলতে না দেওয়ার মধ্যে তো গণতন্ত্র থাকবে না। এই জন্য হচ্ছে কেউ চায় না যে এই সরকার 5 বছরের আগে কোনোভাবে চলে যাক, এই সরকার স্থিতিশীলভাবে চলুক। বাংলাদেশের ইতিহাসে এই লেভেলের একটা ভদ্র বিরোধী দল, বিএনপি তো দূরের কথা, দেশের ইতিহাসে কেউ দেখে নাই। আওয়ামী লীগ যদি আজকে বিরোধী দলে থাকতো, মিনিমাম 3 সপ্তাহ হরতাল হয়ে যাইত, তারেক রহমানের ঘুম হারাম করে দিত। সেখানে বিএনপির কোনো নেতাকর্মী জামাতকে নিয়ে তারা মোটেই চিন্তিত না, খুবই আরামে আয়েসে রাজনীতি করে যাচ্ছে, সরকার পরিচালনা করতেছে। তো এই জন্য কেউ সরকারের পদত্যাগ চায় না, কেউ সরকারকে টেনে হিসড়ে নামাইতে চাচ্ছে না। সবাই চাচ্ছে সরকার যেন সফল হয়। সে যেখানে যেখানে ব্যর্থ হচ্ছে, সে যেখানে যেখানে ডেলিভার করতে পারছে না, তাকে মনে করিয়ে দেয়া যে এইটা আপনার দায়িত্ব ছিল, আপনি করতে পারছেন না। এই মনে করিয়ে দেওয়াটার মানে হচ্ছে আপনি যদি প্রয়োজন হয় রিশাফল করবেন। দেখেন, যেই যেই মিনিস্ট্রিতে রিশাফল করা দরকার ছিল সেখানে তো রিশাফল হয়নি। যোগাযোগ মন্ত্রণালয়ে দেখেন, ঈদ, কোরবানি, কি ডিজাস্টার, পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে কত ডিজাস্টার আছে, জ্বালানিতে কি পরিমাণ ডিজাস্টার চলতেছে, মন্ত্রী মিনিস্টারদের কোনো কথাবার্তা আচরণে কোনো কনসিস্টেন্সি নাই। কেউ বলছে না, এটা দায় তাদের, ম্যানেজ করার দায়িত্ব তাদের। তো সেখানে আপনি দেখেন রিশাফল কোথায় করবেন না, তার অঙ্ক তো মিলাতে পারছি না। যারা প্রচন্ড, এই যে একজন মন্ত্রী রেফারেন্স শরীফ ভাই দিয়েছেন, এলজিআরই প্রতিমন্ত্রী, 3-4টা ইউনিয়ন ওনার পোলা মাইয়া বোন নামে লেখা নিছে, দেশ ওনার ব্যাপারে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ আসতেছে। কারেকশনও দিয়েছেন যে না, এটিতে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করেছেন, সেটিও তো বলেছেন। না, তাহলে এটা একটা ফেইলিউর কিনা? মানে আপনি বিব্রত হয়ে, কাপড় ভিজায়, লজ্জিত হয়ে, তারপরে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ আসতেছে, ওনার কোম্পানি বিশাল অঙ্কের টাকা পয়সার কাজ পাচ্ছেন। তাহলে এগুলো ফেইলিউর না? এগুলো নিয়ে কথা বলতে হবে না? আপনার কাছে আবারও আসবো, আমি এবার জনাব শরীফের কাছে একটু যেতে চাই। জনাব শরীফ, এই যে বিরোধী দল তো বিভিন্ন সময় সরকারকে নিয়ে আলোচনা সমালোচনা করছে, আপনার কাছে একটু জানতে চাই যে বিরোধী দলের ভূমিকা আসলে এই মুহূর্তে কতটুকু গুরুত্ব বহন করছে, বা বিরোধী দল নিয়ে আপনি কতটুকু বলবেন যে আপনি সন্তুষ্ট বা শক্তিশালী বলবেন, সেটা একটু জানতে চাই। প্রথমত, রাষ্ট্রটা চালায় আসলে সরকারি দল, কিন্তু আমরা অনেক সময় নানা কারণে সরকারের থেকে বিরোধীদেরকে সমালোচনাটা বেশি করি। বিরোধীকে আমি সমালোচনা করব, এই কারণে করব, শফিকুর রহমান সাহেব জাতীয় সংসদের বিরোধী দলের নেতা, তিনি যে সমস্ত বেনিফিটগুলো নেন সেখানে আমার ট্যাক্স আছে, ট্যাক্সের পয়সা। সুতরাং আমি সরকারের যেমনিভাবে, আমাদের সবার আছে, সুতরাং আমি যেমনিভাবে সরকারের কাছেও চাইবো, বিরোধী দলের কাছেও চাইবো। সরকারের কাছে চাইবো 80%, বিরোধী দলের কাছে চাইবো 20% সমালোচনার যে জায়গাটা। কখনো কখনো আমরা, সরকার যারা থাকে তারা অনেকগুলো কৌশল নেয়,
তারা জনগণকে বিরোধী দলের পেছনে লাগিয়ে দেয় যে তুমি তার সমালোচনা করো, এবং এর ভেতর থেকে যেখানে আপনার দৃষ্টিটা ফেলার কথা আপনি সেটাকে সরকার ইচ্ছা করে ডাইভার্ট করে ফেলে। বিরোধী দল রাস্তায় কি করবে? রাস্তায় আন্দোলন করবে। ফুয়াদ ভাই যেটি বললেন যে আওয়ামী লীগ যদি বিরোধী দলে থাকতো, রিয়েল তারা বিরোধী দলের পারফরমেন্স আমরা দেখেছি। তবে আমি একটু যুক্ত করে দিই, আওয়ামী লীগ এবং জামাত একসাথে যখন রাস্তায় থেকে আন্দোলন করেছে, বিরোধী হ্যাঁ। দল হয় তখন এটা একেবারে একটা অ্যাটম বোমার মতন হয়ে যায়। 96-এর যে আন্দোলন সর্বশেষ সেখানে দেখেছি। সুতরাং শুধু আওয়ামী লীগ একা থাকলে মনে হয় পারতো না, জামাতকে যদি সাথে যুক্ত না নিত, করতো বা জামাত যদি সন্ত্রাসী সাথে যেত কর্মকাণ্ড। তাহলে এরকমের একটা পরিস্থিতি তারা তৈরি করতে পারতো। এক, বিরোধী দলের কাছে আমাদের প্রত্যাশার জায়গাটা অনেক। নির্বাচন নিয়ে আপনি ফুয়াদ ভাইকে যেটা জিজ্ঞেস করেছেন, নির্বাচন নিয়ে অনেক কথা বলা যায় আমাদের এখানে, যদিও এই কথাগুলো বলার ভেতর থেকে আমার বিদ্যুতের সরবরাহটা স্বাভাবিক হবে না এখন, বাজার, আইন শৃঙ্খলা, এটা খুব একটা পরিবর্তন হবে না। ফুয়াদ ভাই সেই কারণে বলেছেন যে এটা নিয়ে আমরা সমালোচনা করব না, কিন্তু কোনো কোনো জায়গায় কথা বলতে হবে। আপনার এখানে ধর্মমন্ত্রী এবং প্রতিমন্ত্রী দুজনকে আপনি নিয়োগ দিয়েছেন। আমার দেখা মতে কতগুলো মন্ত্রণালয় আছে যে মন্ত্রণালয়গুলো পরিচালনার জন্য একজনই এনাফ, দুজনের দরকার হয় না, তাতে আপনার খরচ বাড়ে। আমাদের ধর্মমন্ত্রী যদি প্রপারলি দায়িত্ব পালন না করতে পারেন তাহলে আপনার কাজ হচ্ছে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া। আপনি আরেকজনকে সহকারী হিসাবে দায়িত্ব দিয়ে এটিকে অ্যাক্টিভ রাখার কোনো প্রয়োজন নেই, কারণ আমার কতগুলো জায়গায় সাশ্রয় দরকার। যে সমস্ত জায়গাগুলোতে পারছে না, ইম্পর্টেন্ট যে সমস্ত জায়গা আছে, ওই যে বাণিজ্য মন্ত্রণালয়ের কথা বললাম, আপনাকে যদি জিজ্ঞেস করি, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে বাণিজ্য মন্ত্রীর নাম বলেন, তো আমি বলতে পারবো না, কারণ এই ভদ্রলোককে আমি খুব একটা দেখি না। শুধু আমি না, আপনি বাংলাদেশের ব্যবসা বাণিজ্য যারা করে তাদের কাছে জিজ্ঞেস করবেন, অনেকেই বাণিজ্য মন্ত্রীর নাম জানেন না। আমাদের পলিটিক্সে কতগুলো জায়গা থাকে, সরকারের কতগুলো কি পয়েন্ট থাকে, যে কি পয়েন্টগুলো তার মিনিস্ট্রিকে ফাংশন করার জন্য তাকে কতগুলো সংযোগ থাকতে হয়। আমি অনেকের কাছে জিজ্ঞেস করেছি, বলতে পারে না। আবার কতগুলো জায়গা আছে, হ্যাঁ, তাদেরকে বলতে পারে। এবং মন্ত্রীর পার্সোনালিটির উপরে নির্ভর করে তার অধীনস্থ যে সচিব থেকে একেবারে সর্বনিম্ন পর্যন্ত যারা, তারা তার কথা কতটুকু শুনছে, তার পলিটিক্যাল যে এটা সরকারি জায়গা, বিরোধী দলের জায়গা। বিরোধী দলের অনেক কিছু নিয়ে আমি কনফিউজড। জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন হলো, কি সেগুলো? আপনি এত বছর এতদিন ধরে বলছেন যে এই সংবিধান অনুযায়ী আমি কোনো কিছুই করব না, সেই সংবিধান অনুযায়ী আপনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করলেন, এবং বিএনপি একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে 70 অনুচ্ছেদ এটি সংশোধন করা হবে এবং এমপিরা তারা তাদের মতন করে নির্বাচনে ভোট দিতে পারবেন। আমি যেটা মনে করি যে বিএনপির সংসদ সদস্যরা 70 অনুচ্ছেদে যে প্রক্রিয়ায় নির্বাচনটা হয়েছে, এই প্রক্রিয়া যদি নাও হতো তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়তো এর থেকে আরো বেশি ভোট পেয়ে প্রেসিডেন্ট হতেন। কিন্তু বিএনপি সেই প্রতিশ্রুতিটা রাখলো না। 70 অনুচ্ছেদ সংশোধন করার জন্য বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি সে রাখেনি। আপনার হাতে পর্যাপ্ত সময় ছিল, 3 মাসের মধ্যে রাষ্ট্রপতি পদত্যাগের 3 মাসের মধ্যে নির্বাচন করতে হয়। আপনি মাত্র 26 দিনের মাথায় নির্বাচনটা করেছেন। আপনার আরো 2 মাস সময় ছিল। এই 2 মাসে আপনি প্রয়োজনীয় সংশোধন এনে এই ধরনের ব্যবস্থাটা আপনি করতে পারতেন, করলেন না। কারণ আপনি আমাকে যে কথাগুলো বলেছিলেন, অনেকগুলো জায়গায় আপনি বরখেলাপ করছেন। বিএনপির কথা বলছি। বিরোধী দল তারা প্রার্থী করলেন কর্নেল অলিকে, আমি কর্নেল অলিকে নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু খেয়াল করেছেন যে ভোট দিলেন আপনি কর্নেল অলিকে আর জড়িয়ে ধরলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, চুমা খেলেন ফখরুল ইসলাম আলমগীরকে। আপনি একটা রাজনৈতিক দল, আমি সবকিছুই বাদ দিলাম, আপনার কতগুলো কালচারের তো ব্যাপার আছে। একজন 80 মানে যাকে আপনি জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন, তার মানসিক অবস্থাটা বোঝেন তো। আমি নিশ্চিত যে তিনি ওই সময় তার জীবনের সব থেকে বিব্রতকর একটা অবস্থার মধ্যে পড়েছেন। কে? আমাদের নবনির্বাচিত প্রেসিডেন্ট। একজন পার্লামেন্ট মেম্বার কি আচরণটা করতে পারবেন কি পারবেন না, এই বোধ তার মধ্যে নাই পার্লামেন্টের মধ্যে। এবং আমি দেখলাম মির্জা ফখরুল ইসলাম সাহেব একটা ভদ্রতার পলিটিক্যাল একটা আচরণ করেছেন। নাম ঘোষণা হওয়ার পর তিনি সবার আগে বিরোধী দলের তাদের দিকে ছুটে গেছেন, এবং যে আনন্দ দেখলাম আমি বিরোধী দলের নেতাদের, তাতে মনে হলো যে তাদের রিয়েল ক্যান্ডিডেট ছিল উনি,
তারা মির্জা ওই কর্নেল অলি সাহেবকে হয়তো আর্টিফিশিয়ালি তাকে সিনিয়র মানুষ হিসাবে দিয়েছে। রিপারকেশন, তাদের যে রিয়াকশন, এই রিয়াকশনের ভেতর থেকে একটা তালগোল তারা পাকিয়ে ফেলেন। এক সেকেন্ড জায়গাটা হচ্ছে আপনি সেখানে, আমরা কিন্তু নাহিদ ইসলামকে দেখেছি মির্জা ফখরুল ইসলাম সাহেবের সাথে খুব মানে উদ্যোগ নিয়ে কাছে এসে তাকে জড়িয়ে ধরে, আবার শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা কেউ গেলেন না। তার অর্থ হচ্ছে যে আপনি ঈদের দিন তার বাড়িতে দাওয়াত খেতে গেলেন, কিন্তু মেয়ের বিয়ের সময় যখন দাওয়াত করলো আপনি তার কাছে গেলেন না। তো আমরা এই জায়গাটায় তাদের কাছে, বিরোধী দলের কাছে আমাদের প্রত্যাশার জায়গাটা আছে। রিয়েল পাবলিক যে ইস্যুগুলো, সেই ইস্যুগুলো তারা অ্যাড্রেস করতে পারছেন না। এই যে বিদ্যুৎ ইস্যু বলেন, অন্যান্য জায়গায় বলেন, সেই জায়গাগুলোতে তারা পারফরমেন্সটা দেখাতে পারছেন না। কিন্তু কোনো কোনো জায়গায় আবার এক হয়ে যাচ্ছেন। আমেরিকা রাষ্ট্রদূত যখন ডাকছেন, তাদের মধ্যে আপনি কোনো বিরোধ দেখতে পাচ্ছেন না। আবার বিরোধী দলের এক এমপি দেখলাম, আপনি দাবি করলেন যে গোপন ভোট হতে হবে, দাবি করলেন না, তারপরে দেখলাম যে এক এমপি উনি ভোট দিলেন, ছবি তুললেন, তারপরে পোস্ট করলেন, তারপরে ডিলিট করে ফেললেন। মানে হচ্ছেটা কি আমি কিছুই জানি না। মানে এখানে এই এমপিদের উপরে প্রপার হুইপিং কি হচ্ছে না? তো পার্লামেন্টে সরকারি দলের, আমি আবার বলি, সমালোচনাটা বেশি। সরকার প্রতিশ্রুতি রক্ষা করছে না, রক্ষা করতে পারছে না। অনেকগুলো জায়গায় আমি মনে করি যে কতগুলো অজুহাত দেওয়া হচ্ছে। শহরের যে চাঁদাবাজি, মার্কেট বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে ব্যর্থতা, এর জন্য হরমুজ প্রণালী দায়ী না। এই যে খুনাখুনি, এইটার জন্য হরমুজ প্রণালী দায়ী না। এর জন্য দায়ী সরকারের কঠোরতার অভাব, কোথাও কোথাও আন্তরিকতার অভাব। কিন্তু আপনি কতগুলো জায়গায় হরমুজ প্রণালীকে আওয়ামী লীগের সময় যেমনিভাবে সব কিছু, ইউক্রেন যুদ্ধের কথা বলা হতো, কাঁঠাল দাম বেশি কেন, ইউক্রেন যুদ্ধ হচ্ছে, এখনো আপনি সেটা দেখতে পাচ্ছেন। এই পয়েন্টগুলোতে বিরোধী দলের যেভাবে পাবলিকের কাছে অ্যাপ্রোচটা করা দরকার ছিল, সে পারছে না। ওই যে আচ্ছা, শেষকালে যে জড়িয়ে ধরে বুঝতে চুমা পেরেছি। আপনি পারছে না না করছে না, কোনটা মনে হচ্ছে? কোথাও কোথাও পারছে না, কোথাও কোথাও ইচ্ছা করে করছে না। আচ্ছা, ঠিক আছে। বাংলাদেশে আপনি এই গণ অভ্যুত্থানের পরে, এটা অস্বীকার করবো না, তো আওয়ামী লীগ একটা প্রবল শক্তিশালী একটা রাজনৈতিক দল ছিল। প্রশাসন থেকে শুরু করে, তার মাস্তান থেকে শুরু করে, এমনকি তার ষড়যন্ত্রের যে বুদ্ধি, সব আপনি এই রকমের শক্তিগুলোকে কোণঠাসা করতে পারেন। আর কাউরান বাজারে প্রতিদিন যারা 50 লাখ টাকা 20 লাখ টাকা চাঁদা তোলে, এই চাঁদাবাজদেরকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না। বিএনপি সরকারটাকে এত দুর্বল হয়ে গেছে, এটা আমাকে বিশ্বাস করতে হবে। আন্তরিকতা নাই না, ওই দায় কি ওই এলাকার এমপির উপরে যায় না? উভয়ের উপরে যায়, উভয়ের উপরে যায়। প্রথম দায়িত্বটা হচ্ছে সরকারের, প্রথম দায়িত্বটা সরকারের, এবং এমপিরও দায়িত্ব আছে। আপনি যে জায়গাগুলোতে এমপির দায়িত্বগুলো নিয়ে আমরা কথা বলবো, অবশ্যই বলবো। তারা, বিরোধী দলের নেতা বলেছিলেন যে আমরা 300 এমপি যদি একমত হই, বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করা সম্ভব। ঢাকা শহরের কতগুলো কি পয়েন্ট আছে, যেমন গাবতলী বাস টার্মিনাল, সায়দাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল, এই যে কাউরান বাজার, এই জায়গাগুলোর থেকে সব থেকে বেশি চাঁদা উঠানো হয়, মাদক ব্যবসার থেকে শুরু করে। এবং আপনি খেয়াল করে দেখেন, প্রত্যেকটা স্পটের এমপি হচ্ছে বিরোধী দলের। আপনি তাদেরকে কাউকে দেখছেন, রাস্তায় দেখছেন? আমি যদি দেখি, যদি এমপি সাহেব বলেন যে কাউরান বাজারের চাঁদাবাজি বন্ধের জন্য আমি কালকে রাস্তায় নামবো, আমার ধারণা বহু মানুষ তার পেছনে এগিয়ে দাঁড়াবে। কিন্তু ওই আন্তরিকতা তিনি দেখাচ্ছেন। কুষ্টিয়াতে সেখানকার যে এমপি, তিনি কিন্তু ঘোষণা করেছেন আমার নির্বাচনী এলাকায় তার বহু কথা নিয়ে আমি তর্ক করতে পারি, আমির হামজা, তার অনেক কিছু নিয়ে আমি ঠাট্টা মশকরা করি, কিন্তু একজন পলিটিক্যাল লিডার হিসাবে তিনি বলেছেন আমার নির্বাচনী এলাকায় কেউ যদি চাঁদাবাজি করে আমি তার কলিজা ছিঁড়ে ফেলবো। এখানকার এমপি আছেন না, তিনি দাঁড়াতে পারেন না, তিনি কথা বলতে পারেন না। কেন দাঁড়ান না? কারণ হলো ওই যে শঙ্কা, সংশয়, যে ভেতরে ভেতরে কতগুলো নেগোসিয়েশন হয় এদের মধ্যে। আচ্ছা, পাপিয়া আপা, আপনি নিশ্চয়ই আলোচনা শুনছিলেন, সেখানে কিন্তু রাষ্ট্রপতির কথা উঠে এসেছে। একটু আপনার কাছে প্রশ্ন রাখি। কর্নেল অলি আহমদ কিন্তু বলেছেন যে রাষ্ট্রপতির তেমন কোনো কাজ নেই নামাজ পড়া ছাড়া আর মাজারে ফুল দেওয়া ছাড়া। আমি জানতে চাই, তাহলে উনি আসলে প্রার্থী হলেন কেন? আপনার কাছে কি মনে হয়? ওই যে খেতে না পারলে আঙ্গুর ফল টক, অলি আহমেদের অবস্থাটা হচ্ছে তাই। রাষ্ট্রপতির পাওয়ার আর প্রধানমন্ত্রীর পাওয়ার নিয়ে আমাদের দেশে অনেক আলোচনা সুশীল সমাজ, বিজ্ঞ পণ্ডিত, মেধাবীরা করে থাকে যে ভারসাম্য দরকার। রাষ্ট্রপতি শাসিত সরকারের রাষ্ট্রপতির পাওয়ার সর্বোচ্চ, আর পার্লামেন্টারি সংসদীয় পদ্ধতিতে প্রধানমন্ত্রীর পাওয়ার হচ্ছে সর্বোচ্চ।
আর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যেই পার্লামেন্টারি পদ্ধতিতে প্রধানমন্ত্রী যে সর্বোচ্চ পাওয়ারের অধিকারী, রাষ্ট্রপতির কোনোই ক্ষমতা নাই, এটা আমি অন্ততপক্ষে বিশ্বাস করি না। আপনি 48-5 অনুচ্ছেদে যদি যান, সেখানে আপনি দেখবেন যে হচ্ছে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পররাষ্ট্র নীতি সংক্রান্ত যে কোনো বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করবেন, মানে করবেন। আচ্ছা, এবং রাষ্ট্রপতি অনুরোধ করলে যে কোনো বিষয় মন্ত্রিসভা বিবেচনার জন্য পেশ করবেন। হ্যাডোমালা রাষ্ট্রপতি যদি হয়, মেরুদণ্ডালা রাষ্ট্রপতি যদি হয়, মাঠের রাষ্ট্রপতি যদি হয়, বাংলাদেশের জনগণের রাষ্ট্রপতি যদি হয়, বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখার রাষ্ট্রপতি যদি হয়, তাহলে মন্ত্রিপরিষদে পেশ করলে বাংলাদেশের জনগণ তো জানবে যেটা মন্ত্রিপরিষদে পেশ করেছে। পেশ করার পর পাশ হবে কি হবে না সেটা পরের প্রশ্ন। তো পেশ করার ক্ষমতা যার আছে, তখন সেইটা দলের ভিতরের রাষ্ট্রপতি, রাজপথের রাষ্ট্রপতি হলে সেটা অবশ্যই মন্ত্রী পরিষদ এবং প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে রাষ্ট্রের জন্য যেটা উপযুক্ত সেই ভূমিকা নেওয়ার এখতিয়ার, এবং এই আপনি 48 অনুচ্ছেদেই কিন্তু আপনার এখানে 48-5 অনুচ্ছেদে কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে রাষ্ট্রপতির ক্ষমতা নাই এই কথাটা বলা ঠিক না। এখন অলি আহমেদ জেনে বুঝে শুনে এই নামাজ আর জানাজা পড়ার দায়িত্বটা কেন নিতে গেল? অতি লোভে তাঁতি নষ্ট, আর খেতে না পারলে আঙ্গুর ফল টক। এখন আমি ফুয়াদের প্রশ্নের উত্তর দিই যে শামীম ওসমান বলেছে যে 98টা সিটে আমরা বিএনপিকে ভোট দিছি, তাহলে 220টা সিটে জামাতকে ভোট দিছে। 98 যখন উল্লেখ করছে তাহলে 220টা জামাতকে দিছে। এখন জামাতকে কোথায় দিছে সেগুলো আমি উল্লেখ করি ডিস্ট্রিক্ট হিসাবে: চাঁপাইনবাবগঞ্জ জেলা, কুষ্টিয়া জেলা, চুয়াডাঙ্গা জেলা, তারপরে আপনার ঝিনাইদহ অর্ধেক, তারপরে আপনার বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, আর এদিকে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী পর্যন্ত। তাহলে এখন উনি বললেন যে দেখা করে আসছে যে ট্রফিটা হাতে তোলা, এটা হচ্ছে নির্বাচনের তারিখের ট্রফি। ওনারা ডিসেম্বরের মাসে ভোট করতে ইতস্তত বোধ করেন জামাত ইসলাম, আর বিএনপি ডিসেম্বরে ভোটের একটা ছক দিয়েছিল। স্বাভাবিক কারণে ডক্টর ইউনূস ভোট যেহেতু আমরা চাই, ভোট যেহেতু উনি করতে বাধ্য হচ্ছিলেন, স্বাভাবিক কারণে আমরা জামাত ফেব্রুয়ারি, আমরা ডিসেম্বর, এইটার সমঝোতা। আর শামীম ওসমানের কথা দিয়ে তাহলে প্রমাণ হলো, যদি শামীম ওসমানের কথা আমি সত্য বলে ধরে নেই যে 98টা আমাকে দিছে, 202টা ওদেরকে দিছে, তাহলে এখন সর্বোচ্চ ভোটটা কে পেল? আওয়ামী লীগের। এটা এখন বিবেচনার বিষয়। এখন ভদ্র বিরোধী দল, আমি জামাত ইসলামকে 86 সাল থেকে চিনি। আমি জামাত ইসলামকে কোনোদিন ভদ্রতার জায়গায় আমি ফেলতেই পারি না। এরা যেহেতু ক্যাডার ভিত্তিক সংগঠন এবং এরা প্রত্যেকই কর্মচারী, বেতনভোগী। হ্যাঁ, আমি বলতেছি সেটা আসতেছে, বেতনভোগী কর্মচারী সবাই সবার, এবং এদের নৈতিক যে প্রতিদিন যে কর্মের কাজটা, এইটা তাদের ওই সংগঠনের সাংগঠনিক নীতিমালা হিসেবে তারা করে। তারা যেমন বেতন পায় কর্মের কারণে, এটা পেশা হিসেবে। তাহলে একটা পেশাদারিত্ব যখন থাকবে, সেই কর্মটা আপনি অন্যভাবে নেবেন। আমি যেমন সকালে হাইকোর্টে যাই, আপনি যেমন পত্রিকা অফিসে আসেন, কিন্তু আমি আবেগ দিয়ে যখন রাজনীতি করবো, ছাত্র ইউনিয়নও ঠিক তাই, ক্যাডার ভিত্তিক। বেতন বানায় তারা, পকেটের পয়সা দিয়ে দল করে, এখানে তাদের পার্থক্য আছে। চাঁদা তারা দেয়, চাঁদা তারা তোলে, এরা ইয়ানত তোলে, হাদিয়া তোলে, বাইতুল মাল তোলে, সব কিছু তোলে। এখন আপনি পেশাদারিত্ব নিয়ে যে করাটা, যদিও শরীফ ভাই বলে ফেলেছেন 6ষ্ঠ সংসদ নির্বাচন, এখন আমরা চললাম কি করে? বিএনপি হচ্ছে একটা অতি নমনীয় ভদ্র, যেটা মুখের উপর বলা দরকার সেটাও না বলে থাকার কারণে কিন্তু বিএনপি বিতর্কে পড়ে। এই যে ধর্ম মন্ত্রণালয়, কায়কোবাদ সে প্রচন্ড অসুস্থ, হসপিটালাইজড, হাসপাতালে যেহেতু আমি পদত্যাগপত্র নিতে পারি না বিদেশের, স্বাভাবিক কারণে আমি এখানে একটা কার্যক্রম আবার বন্ধ থাকবে, এটা সম্ভব না। একটা প্রতিমন্ত্রী নিয়োগ দিচ্ছেন, উনি সুস্থ হবেন, বাঁচবেন না মরবেন, আল্লাহ তার ভাগ্যে কি লিখে রেখেছে জানি না। তাহলে এটা ফায়সালা না হলে পদত্যাগ নিতে পারি না। আমি হাসপাতালে পদত্যাগপত্র নিয়ে যে কায়কোবাদের মতো মানুষ যে আওয়ামী লীগ থাকা অবস্থায় দেশে আসতে পারেনি, 21শে আগস্ট থেকে শুরু করে সব মামলা থেকে আসামি করছে এবং তার জীবন জিন্দেগি বরবাদ করে দিয়েছে শেখ হাসিনা। এবং তার এলাকায় সে যে কি জনপ্রিয়, যারা গেছে এবং যারা রাজনৈতিক তথ্য সরবরাহ করে, তারা খুব ভালো করে কিন্তু এই জিনিসটা জানে। তাহলে এইখানে জামাত হচ্ছে একটা সুবিধাবাদী সংগঠন, যেখানে যেরকম থাকবে সেখানে সেরকম আকার ধারণ করবে। দেখেন 86 সালে তারা নির্বাচনে গেছে জাতীয় পার্টির সাথে, আবার জাতীয় পার্টি আবার নির্বাচনে না যাক স্ট্রং ভূমিকা পালন করেছে তারা।
নামে মাত্র নির্বাচনে যে নাথুরাম সর্দারের মতো দাঁড়ায় থেকেছে, নিজেদের বাড়িতে খিচুড়ি আর গরুর মাংস খাইছে, ভোটের কেন্দ্রে না, ভোট কোনো ক্যাম্পেনের ভিতর না। আবার দেখেন 91 সালে আমাদের সাথে আসছে, একবারে 2টা মহিলা এমপি নিয়ে টান টান হয়ে চলে গেছে আওয়ামী লীগের সাথে। এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার, গোলাম আজমের বইয়ে নাকি এই ফর্মুলাটা লেখা আছে। আবার শেখ হাসিনা যখন বলছে দেশে নাই দরকার তত্ত্বাবধায়ক সরকার, ওই লাইনে কিন্তু যায় নাই যে গোলাম আজমের ফর্মুলা তুমি মানলা, এখন তুমি কেন মানবে না, এই নিয়ে আর কিন্তু হাসিনার সাথে যায় নাই। এখন জামাত ইসলাম বাংলাদেশকে বিভ্রান্ত করছে। শরীফ ভাই প্রথমে যে কথাটা বললো গুমের কথাটা, আজাদ সাহেবকে 8 পার্লামেন্টে উনি ছিলেন 2জন এমপি, আমরা ধাক্কা মেরে একটা বক্তৃতা রাখতে পারি নাই, মনে হয় চেড়ে 2 পাশে 2জন পাহারাদার, আমি একদিক রানু একদিক থেকে তাকে বলছি ভাই একটু বলেন একটু বলেন, আমরা তো আপনাদের বলতেছি কিন্তু একটু বলেন। চেড়ে চুড়ে নিয়ে কত যে গ্লাস ঢোক গিলেছে আর কত যে পানি গিলেছে। এখন আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশে উনি পুরুষ মানুষ, আরে আওয়ামী লীগের সময় তো আমরা পুরুষ মানুষ ছিলাম, দৈহিকভাবে গঠনে মহিলা, আমাদের কর্মে কাণ্ডে জেলখানায় রাজপথে আন্দোলনে মিছিলে স্লোগানে বক্তৃতা বিবৃতি টক শো হাতাহাতি ফাটাফাটি, তা আমরা তো কখনোই ওই মেয়ের মতো মিহু মিহু করিনি। এখন উনি, আমি আজাদ সাহেবের কাছে তথ্য চাই, এই যে উনি গুমের কথা বলেছেন, গুমের প্রত্যেকটা তথ্য দিতে হবে। ওই রকম দেখেন অপহরণ হয়ে গেছে বলে কি করলো ডাক্তার শফিক সাহেব, ভদ্র জামাত ইসলাম, উনি কি বললেন, প্রধানমন্ত্রী সাহেব আপনার মেয়েও তো মেয়ে, এই মেয়েটাকে উদ্ধার করেন। দেখা গেল শিবিরের এক কর্মী মেয়ে নিয়ে পালায় চলে গেছে, সেটা তো আপনারা দেখলেন। এখন এই যে ভদ্রতার লেবাসে অভদ্র আচরণের এবং দেশকে বিভ্রান্ত আপনি করার, যখন এই তথ্য বললেন আমি আপনাকে একটু তথ্য দিই যে গত 6 মাসে কিন্তু 238টি শিশু কিশোরী সহ 404 জনকে ধর্ষণ এবং নির্যাতন বেড়েছে, ধর্ষণ করা হয়েছে এবং নির্যাতন বেড়েছে 56%। এবং এক্ষেত্রে অধিকাংশ আপনি বলছেন যে শিবিরের কথা বা আমি জামাতের কথা মাদ্রাসার কথা বলছেন, বলি, জি, এবং স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে স্বীকার করছে যে ধর্ষণ বাড়ছে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে মাদ্রাসার শিক্ষক বা এমন মানুষ জড়িত যারা কথিতভাবে বলছেন যে ইসলাম চর্চা করেন। তো আসলে এর কারণগুলো আসলে কি আপনার কি দেখেন, মনে হয়? আমি হুজুরদেরও মানে যারা এই খারাপ কাজের হুজুর বলছি আমি, ইনাদেরও হাসিনা যাওয়ার সাথে সাথে এদের সবকিছু পাওয়ার বেড়ে গেছে, ভালো কাজেরও খারাপ কাজেরও। আমি 14 বছরে রাষ্ট্রদ্রোহের মামলায় কত ইমাম, কত মুয়াজ্জিম, কত মানুষকে কত হাইকোর্টের বারান্দায় টর্চার হতে দেখছি। বাবু নাগরী মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে দেখেন, এবং মরেই গেছিল, তার পায়ে শিকল হাতে শিকল, ওই ছবি দেখলে আমার হৃদয় এখনো কাঁদে। এবং হেফাজত ইসলাম যে অত্যাচারিত হয়েছিল সেই স্মৃতি কিন্তু আমার মানসপটে এখনো উদ্ভাসিত। কিন্তু এই যে আলিয়া মাদ্রাসার অধিকাংশ ক্ষেত্রেই বাচ্চারা বলৎকার হচ্ছে, বাচ্চা বাচ্চা শিশুরা ধর্ষিত হচ্ছে। তাহলে আমি হেজাবের কথা বলি, মেয়েদের নারী কর্মঘণ্টা বলি ঘরে আটকায় রাখার জন্য, তা আমি যেখানে পাপ কোনটা পুণ্য কোনটা সেইটা শিখতে যে আমার চরিত্র নাই হয়ে যাবে, আমি নাবালিকা ধর্ষিতা হব, তাহলে 71-এর সাথে বর্তমানের এই মাদ্রাসা মসজিদের পার্থক্যটা কোথায় বলেন? আমি সব সময় বলি যে ধর্মীয় প্রতিষ্ঠানকে কখনো রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। মুসলমানদের পবিত্র জায়গা মাদ্রাসা মসজিদ, এগুলোকে পবিত্রতা ধরে রাখতে হবে, সবার দায়িত্ব। কিন্তু জামাত ইসলাম এগুলো একচেটিয়া ভাবে ব্যবহার করে, পবিত্রতম গ্রন্থ আল কোরআন থেকে শুরু করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন মাদ্রাসায় বোমাও খুঁজে পাওয়া যাচ্ছে। তবে আমরা আশা করছি যে আসলে এই পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবসময় পবিত্রই থাকবে। আপনি এবার একটু জনগণের কাছে যেতে চাই। আমি উত্তর দিই, মন্ত্রী কে হলে ভালো কে হলে মন্দ, আপনি দেখবেন প্রতিদিন ফেসবুকে গলার মালা দিয়ে দিয়ে জামাতের যেগুলি পছন্দ সেগুলোকে গলা মালায় দিয়ে শুভ সংবাদ আসিতেছে, উনি মন্ত্রী হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি আমি হতচকিত হয়ে, আমি জানি তারা জামাতের সাথে রিলেটেড, জামাতের আইনজীবী থেকে শুরু করে সবকিছু তাড়াতাড়ি করে কমেন্টসে চাপ দিই যে হয়ে গেল কিনা, তখন দেখি যে না, কমেন্টসে কিছু নাই। তো এই যে এখন তাদের মন মতো সচিবালয়ের সচিব, বাংলাদেশের রাষ্ট্রের নিয়ম করা উচিত যে সংগঠন ক্ষমতায় যে যাবে সচিবালয়ের সচিবরা তার থাকবে। তাহলে হলো কি, কাজ করার অর্ধেক অযোগ্য যদি মন্ত্রী হয়, হাফযোগ্য যদি হয়, হাফযোগ্য সচিব চালাবে। আপনি একটা সচিব যেতে যান, ওইটা তো ওই যে বসুন্ধরা গ্রুপের আমার সাথে মিটিং করছিল, ওটা তো সামিট গ্রুপের সাথে মিটিং করছিল। প্রতিষ্ঠান যখন ব্যবসায়িক কর্মসংস্থান দেয় এবং এই প্রতিষ্ঠান কিছু না কিছু স্বার্থ বাংলাদেশকে করেই, আপনি ব্যক্তিকে আমি অপছন্দ করতে পারি দল করার কারণে, কিন্তু প্রতিষ্ঠানকে শাস্তি দিতে গেলে বেকারত্ব বাড়বে
এবং দেশ উন্নয়ন থেকে পিছায় যাবে। জি আপা। এই জন্য ব্যক্তির প্রতি বিদ্বেষ থাক, প্রতিষ্ঠানের প্রতি না। জি ধন্যবাদ। জনাব ফুয়াদ, আপনার কাছে আগে একটু তথ্য দেই। 2 দিনের ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে কনসার্ট বাতিলের ঘটনায় নতুন করে নানান রকম প্রশ্ন উঠছে সাংস্কৃতিক কর্মকাণ্ডের নিরাপত্তা ও স্বাধীনতা নিয়ে। অন্তর্বর্তী সরকারের আমলে তো এমন কয়েকটি ঘটনা ঘটলেও নির্বাচিত সরকারের সময় আমরা একই পরিস্থিতি দেখতে পাচ্ছি। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনার কাছে একটু জানতে চাই। কে বাতিল করছে, কাদের দাবিতে করা হয়েছে? হামলা হয়েছে। না, কোথাও আর প্রোগ্রামই তো হয়নি, হামলা হবে কোত্থেকে? প্রোগ্রাম তো ব্রাহ্মণবাড়িয়া পুলিশ স্কেজুয়াল। প্রোগ্রামে। মুন্সিগঞ্জে তো হামলা হয়েছে হ্যাঁ। পুলিশ কলেজে। হ্যাঁ, কারা কারা করেছে? তৌহিদি জনতা আমরা স্লোগানে ভিডিওতে সম্ভবত। দেখেছি সেখানে মাদ্রাসার ছাত্ররা ছিলেন। মানে ভিডিওতে মানে পায়জামা জি, পাঞ্জাবি দাবি পরা। করা হচ্ছে। না, না, হ্যাঁ, মানে পাশে আওয়ামী লীগের পাঞ্জাবি লোকজন তো পায়জামা পাঞ্জাবি পরে আচ্ছা। হেফাজতের সময় না, ম্যাসাকার করেছে পায়জামা দেখেছি তো। পাঞ্জাবি না, পাশে প্রশ্ন হচ্ছে মাদ্রাসা এই ছিল। প্রশ্নের ফ্রেমিং গুলো প্রবলেম্যাটিক। আগের যে প্রশ্নটা আপনি করেছেন না, হুম, হুম। যে অধিকাংশ ধর্ষণের ঘটনার সাথে মাদ্রাসা জড়িত, এটা ফ্যাকচুয়ালি খুবই প্রবলেম্যাটিক তাহলে জায়গা। এই প্রশ্নটি কিভাবে উপস্থাপন ধর্ষণ- করলে সেটি সঠিক হতো? ধর্ষণ আচ্ছা। ধর্ষণ কি মাদ্রাসায় করলে সওয়াব বেশি আর ইংলিশ মিডিয়াম স্কুলে করলে কম সওয়াবের কাজ, এরকম? না, না, কিন্তু rape is আমরা rape. তো দেখছি বিভিন্ন ফৌজদারি গণমাধ্যমে অপরাধকে দেখছি ফৌজদারি ধর্ষক অপরাধ যারা আকারে দেখা রয়েছেন তারা দরকার। বেশিরভাগ ক্ষেত্রেই মাদ্রাসার না, সত্য না, রয়েছেন। অফকোর্স সত্য না। এইটা হচ্ছে আপনি এমন ভাবে ফ্রেম না, করতেছেন, আমি তালিকা যদি এখন কোথায়? আমি পত্রিকা রিপোর্ট নিয়ে পড়েছি, থাকতাম আমি আপনাকে দেখাতে আপনি ওই পারতাম। রিপোর্ট আমি পড়েছি, আপনি যেটা রেফার করছেন ওই রিপোর্ট আমি পড়েছি। আচ্ছা। ওই রিপোর্টে কোথায় বলেছে কয়টা মাদ্রাসায় কোন কোন জায়গাতে হয়েছে, 4-5টা ঘটনা এক্সাম্পল আকারে আসছে। প্রশ্ন হচ্ছে রেপ যেখানে হবে এইটা নিন্দনীয় ফৌজদারি অপরাধ, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কিন্তু স্কুল কলেজে করলে একটু কম অপরাধ, মাদ্রাসায় করলে একটু বেশি অপরাধ, এই বয়ানটা কিন্তু খুব প্রবলেম্যাটিক। এইটা করে আপনারা যেটা করছেন, সমাজের একটা বিশাল অংশকে এলিয়েনেট করতেছেন, যেই অংশটাকে আসলে আপনার লাগবে এই সমস্যাটা সমাধান করবার জন্য। না, তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে মাদ্রাসায় এই ধরনের ঘটনা না, তা তো ঘটছে? বলি নাই। আচ্ছা। বলছি রেপকে রেপ আকারে বলেন, ধর্ষণ ধর্ষণ। এটা জি। ইংলিশ মিডিয়াম স্কুলে হয়েছে, এটা মাদ্রাসায় হয়েছে, এবং এটা তো মিথ্যা তথ্য হ্যাঁ, rape আর যে ধর্ষণ অধিকাংশ তো একই। ধর্ষণ মাদ্রাসায় হুম, হুম। হয়েছে। এই কথাটা বলা তো সাবস্ট্যান্সিয়াল একটা মিথ্যা কথা। অথবা এই কথাটা তো আপনি এভাবে বলতে পারেন না। কিন্তু আমরা স্কুল কলেজের ঘটনাগুলোতে একটু কমই দেখতে পাই। না, কম দেখতে পান রিপোর্ট হয় না, প্রয়োজন হয় নাই। মাদ্রাসা হইলে বাংলাদেশে গণমাধ্যমের আগ্রহ বাড়ে, হুজুর হইলে একটু তাহলে কি আগ্রহ জিনিসটা বাড়ে। এরকম যে বিষয়টা কি এরকম যে তাহলে গণমাধ্যমের সাথে মাদ্রাসার কোনো ক্ল্যাশ বাংলাদেশে আছে? এই যে বাংলাদেশে মৌলবাদী, হেফাজত, দাড়ি টুপি, এইটাকে কেন্দ্র করে যে ফ্যাসিবাদ তৈরি হয়েছে, হত্যাযজ্ঞের বয়ান তৈরি হয়েছে, এগুলো তো আমরা দেখেছি, গত 20 বছরে দেখেছি তো। প্রশ্ন হচ্ছে ফৌজদারি আমার অপরাধকে তথ্যের ঘাটতি ফৌজদারি থাকতেই পারে, অপরাধ। আমি সেটি স্বীকার এখন আপনাকে করছি। তবে এক্সাম্পল দেই, আমি তথ্যের আপনার ঘাটতি কাছে কোথায়? জানতে চাই হ্যাঁ, যে তথ্যের ঘাটতি কোন আমি কোন বলে যাই। স্কুলে আসলে এই ধরনের ঘটনা ঘটেছে আমার জন্য জানতে পারলে খুবই ভালো হবে। পরবর্তীতে হ্যাঁ, প্রশ্ন মাথায় রাখতে আপনি পারবো। এটাই তো মানবাধিকার সংগঠনকে জিজ্ঞেস করতে হবে যে আপনি বাকিগুলো স্কুল আকারে বলছেন আপনি না যদি কেন? আমাকে একটু বলেন আমার খুবই উপকার মানবাধিকার হবে। সংগঠনকে বলতে হবে যে স্কুল আকারে, কলেজ আকারে বলছেন না কেন, শুধু মাদ্রাসার গুলোকে আলাদা করে তালিকা করছেন কেন ধর্ষণের? আপনি ধর্ষণ হয়েছে, ধর্ষণের পুরো তালিকা করেন যে গত 6 মাসে এই 400 লোক ধর্ষিত হয়েছে, এর ভিতরে মাদ্রাসা কয়জন, স্কুল কলেজ কয়জন, বাসায় কয়জন হয়েছে, বাইরে কয়জন হয়েছে। কিন্তু মাদ্রাসা আকারে আপনি যদি এটা অ্যাড্রেস করেন, তাহলে এটার মধ্য দিয়ে আপনি সমস্যাটাকে সমাধানের দিকে নিচ্ছেন না, বরং সমস্যাটাকে আপনি বয়ানের দিকে নিচ্ছেন। এক্সাম্পল দিয়ে রিসেন্টলি নৌকা বাইচ নিয়ে একটা রিপোর্ট আসছে না আপনার মৌলভীবাজারে না বিয়ানীবাজার, কোথায় দেখলাম যে তৌহিদি জনতার প্রেসারের কারণে নৌকা বাইচের অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে। বাস্তবতা আসলে তাই। এলাকার কৃষকরা প্রশাসনকে জানাইছে নৌকা বাইচের কারণে তাদের ফসলের ক্ষতি হচ্ছে, এখানে লজিস্টিক্স নাই, রাস্তার অবস্থা ভালো না, পানিতে কাঁচা রাস্তা অলরেডি ডুবে গেছে, এখানে হাজার হাজার মানুষ আসলে এখানে আরও সমস্যা হবে। এগুলোর সমাধান না করে নৌকাবাজটা করিয়েন না। পত্রিকাতে কি রিপোর্ট আসছে সব জায়গায় দেখলাম। আমার ব্যাপারে একটা ফটোকার্ড আমাকে সাংবাদিক পাঠাইছে, আপনি না আমার ব্যাপারে ফটোকার্ড করে ছাপাই দিচ্ছে, আচ্ছা, অথচ আমি এটা সেটা কি নিয়ে কোনো কখনোই কিছু বলি নাই। প্রতিষ্ঠিত পত্রিকার কোনো? হ্যাঁ, আমি সাংবাদিকরা আমাকে খবর নিয়ে জানাইছেন, তারা রিপোর্ট করছেন যে এক সিম্পল গ্রামবাসীর একটা ইস্যু, এবং এটার সাথে ইনফ্যাক্ট আওয়ামী লীগের লোকজন সম্পর্ক আছে। হ্যাঁ, এরকম তো অনেক ভুলফর অনলাইন দিয়ে আসলে ধর্মীয় সম্পর্ক ভর্তি। কোথায়? এলাকাবাসীকে নিয়ে প্রশাসনের সাথে যে মিটিংটা হয়েছে, এই মিটিংটা হয়েছে একটা মসজিদের উঠানে, সিম্পলি একটা ভেন্যু। যে আমি ধরেন যে কোনো একটা ইস্যু নিয়ে একটা বিল্ডিং এর সামনে, একটা প্রতিষ্ঠানের সামনে যেখানে জায়গা আছে, এলাকাবাসী ডেকে মিটিং করেছে, তো তৌহিদি জনতার বিষয় না। তাহলে প্রশ্ন হচ্ছে যে কথায় কথায় তৌহিদি জনতা ফ্রেম করা হচ্ছে। আপনার ব্রাহ্মণবাড়িয়া কনসার্ট তো পুলিশ লাইনে হচ্ছে, সেখানে তৌহিদি জনতা কি করবে? কেউ তো কোনো থ্রেট দিছে বলে আমি দেখি নাই। তাহলে বন্ধ কেন করলো?
পুলিশ বলছে শব্দ দূষণ হবে, যেটা এলাকাতে ঝামেলা তৈরি হইতে পারে, পুলিশ বন্ধ করে দিয়েছে। কনসার্টের কারণে শব্দ দূষণ, কনসার্ট তো পুলিশ বলেছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হয়ে থাকে এবং পুলিশ বলেছে, এটি আসলে কিন্তু আমি দেশের জানি না। মানুষের বিনোদনের ক্ষেত্রে হতে এটি পারে। হয়ে থাকে, আমরা যতদূর জানি। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে পুলিশ বলছে যে শব্দ আচ্ছা। দূষণের অভিযোগে পুলিশ বাদ দিয়ে দিয়েছে। প্রশ্ন হচ্ছে কেন বাতিল করা হইল? আপনার কি মনে হুজুর- হয় পুলিশ আসলে কেন এই ধরনের কথা বলছে? Well, সেটা তো পুলিশ বলতে পারবে। বাদ দিল। মানে এটা তো পুলিশ, হ্যাঁ, এটা এই পুলিশ। একই প্রশ্ন আপনার কাছে এইটা তুলে তো ধরতে চাই, পুলিশকে যারা আপনাকে আয়োজন জিজ্ঞেস করলো করতে তারাই হবে। কি বাদ দিল? এইটাই তো পুলিশকে জিজ্ঞেস করতে হবে। প্রশ্ন আচ্ছা। হচ্ছে কালচারাল ফেস্টিভ্যাল এই দেশে হয়ে আসছে, এটা চলবে, এটার জন্য যে নীতিমালা করা দরকার নীতিমালা নিয়ে আলোচনা করেন। আমি ওয়াজ মাহফিলের ব্যাপারেও যে কথা বলেছি, কনসার্টের কথা বলছি, ভাই 9টা-10টার পরে আবাসিক এলাকাতে প্রোগ্রাম করা যাবে না। মানুষের মানে সারা দুনিয়াতে আমরা কনসার্ট দেখে আসছি, আমাদের মতো এরকম অসভ্য, তারপর ওয়াজ মাহফিলের রাত 12টা-1টা পর্যন্ত কনসার্ট, গান, তারপরে এলাকাতে সাউন্ড বক্স আইনা মিউজিক বাজানো, এই অসভ্যতা আমরা এখানে দেখি নাই, আমরা যারা লম্বা সময় দেশের বাইরে ছিলাম। এটা আপনি বাংলাদেশে শুধু। আপনি কনসার্ট করেন, আলাদা ভেন্যু ভাড়া করেন, ইনডোরে যান, ইনডোরে বড় বড় কনভেনশন হল আছে, হাজার হাজার লোক সেখানে যেতে পারে। আপনি একটু মানে একটা আলাদা এলাকাতে চলে যান, আপনার গ্যাস্টনবারি কনসার্ট হয় লন্ডনে ধানক্ষেতের ভিতরে, ফসলি জমিতে, একেবারে গ্রামের মধ্যে নিয়ে যায়, লক্ষ লক্ষ মানুষ সেখানে যায়। তাহলে আপনাকে দেখতে হবে যে আপনি গায়ে পড়ে ঝামেলার জন্য উস্কানি দিচ্ছেন কিনা। ব্রাহ্মণবাড়িয়াতে হুজুরের মাদ্রাসার পাশে গিয়ে যদি কনসার্ট করতে চান, এটা গায়ে পড়ে ঝামেলা করার মতো না? যে আপনি হুজুরের বাড়ির সামনে মাইকটা এমনভাবে দিবেন যেন ওইখান থেকে পোলাপান বাইরে এসে আপনার কনসার্ট ভেঙে দেয়। তাহলে প্রশ্ন হচ্ছে সবগুলো বিষয় মাথায় রাখতে হবে। কারো কারো সেন্সিটিভিটি এগুলো আছে, সেন্সিটিভিটিকে যদি সম্মান না করেন সমাজে বাঁচতে পারবেন না। কারণ সমাজে পাওয়ারফুল স্টেক হোল্ডার আছে, সবাইকে যার যার জায়গা থেকে সম্মান করতে জি, হবে। ধন্যবাদ। এই সম্মানের এই জায়গা এই বজায় রেখে আলোচনাটাই আমি জনাব শরীফের কাছে নিয়ে যেতে চাই। জনাব শরীফ, আপনি তো শুনেছেন আমি যে প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নও শুনেছেন এবং জনাব ফুয়াদ যা যা বললেন সেটিও শুনেছেন। আপনার এই বিষয়ে মন্তব্য কি একটু জানতে চাই। আমার মন্তব্যটা ফুয়াদ ভাই যেভাবে মিডিয়াকে অভিযুক্ত করলেন, আসলে এটি আমি পুরোপুরি একমত না। মিডিয়া এখন যাদেরকে নিউজ করেছে, ব্রাহ্মণবাড়িয়ার যেটা বললেন পুলিশ কি পুলিশ লাইনে, তার তো ভিডিওই আছে, তা তো কোনো মিডিয়ায় কি নিউজ প্রিন্ট হয়েছে এটা দেখার দরকার নেই, সেটি আমিও মিডিয়ায় বলেছিলাম, আছে। আমিও বোঝাতে সুতরাং চেষ্টা করেছিলাম। আমরা কেন, কারণটা হচ্ছে এটা তো অস্বীকার করা যাবে না, এক শ্রেণীর মানুষ গত 1.5-2 বছর মানে এত এম্পাওয়ার্ড হয়েছে, যা খুশি তাই করে ফেলতে পারছি, যা খুশি তাই করে ফেলতে পারছি, এটা তো অস্বীকার করা যাবে না। আমি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছে যেটা চাই, আমি নিশ্চয়ই একজন রিক্সাওয়ালার কাছে সেই একই আচরণ চাই না। আপনি যদি জিজ্ঞেস করেন, আমি আমার জীবনে প্রথমে সব থেকে ভালো মানুষটাকে আমি বলবো যে আমার গ্রামের হাতেম হুজুর। আমরা তার কাছে কোরআন শরীফ পড়া শিখেছি, আমাদের গ্রামের সব থেকে সম্মানিত মানুষ ছিলেন তিনি। কেন? কারণ হচ্ছে তার যে চারিত্রিক বৈশিষ্ট্য, তার যে বিনয়, আমি সেই বিনয়টা দেখতে চাই। আমি এই সাম্প্রতিক সময়ে এই ঘটনাগুলো তো অস্বীকার করব না, আমরা করছি। অনেকগুলো ঘটনা বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা কেন সমালোচনা আসে, কারণ আমি তার কাছ থেকে যে ধরনের আচরণ আশা করি সেই আচরণ তো আমি পাই না। আমি একজন পার্লামেন্ট মেম্বারের কাছ থেকে এক ধরনের আচরণ আশা করি, আমি একজন পুলিশ কর্মকর্তার সাথে আর ভিন্ন আচরণ আশা করি। আমি একজন ধর্মীয় নেতা, সে কেবলমাত্র আমার মাদ্রাসার হুজুরই হবেন তা না, যদিও আমরা কথা বলতে গেলে হুজুরদেরকে আলাদা করে ফেলি অন্যান্য ধর্মের, সেটাকে আমি কম্পেয়ার করি না। হ্যাঁ, অভিযোগ আছে অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সেখানকার যে ধর্মগুরু তাদের বিরুদ্ধে অনেক রকমের অভিযোগ আছে, কিন্তু সেটি আসে না, হুজুরদেরটা আসে। কিন্তু তার মানে এই না যে তারা এটার মধ্যে যুক্ত নয়, এক। দ্বিতীয়ত হচ্ছে তার কাছে আমার প্রত্যাশাটা একটু বেশি। আপনি নেট এখন যদি আমি অস্বীকার করি যে না এগুলো যা আসে এগুলো সব মিথ্যা, একটা মাদ্রাসায় 17 জন শিক্ষার্থী, ছাত্রী, নারী শিক্ষার্থী থাকে, তার মধ্যে 14-15 জন অভিযোগ করেছে যে তারা সবাই ধর্ষিতা হয়েছে। এটিকে আমি কি অস্বীকার করব? আমি অস্বীকার করব, এক। দ্বিতীয়ত এই সরকারের, হ্যাঁ সরকারের দায়িত্ব আছে, সরকারের দায়িত্ব আছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে ব্রাহ্মণবাড়িয়া একটা একটু বিশেষায়িত একটা জেলা, আমি জানি না যে এটা ওয়াজের স্থান কিনা। আমার নিরাপত্তা, আমি রাত 12টা পর্যন্ত আবাসিক এলাকায়, ফুয়াদ ভাইয়ের সাথে আমরা একমত,
আমরা এই জায়গাগুলোতে একমত হওয়া দরকার। হাসপাতালের সামনে আপনার কেন সেখানে গান হবে? আবার হাসপাতালের সামনে রাত 2টো পর্যন্ত মাইক ব্যবহার করে সেখানে ধর্মীয় আলোচনার কি প্রয়োজন? ধর্মকে এটাকে অ্যালাউ করে না। তাহলে ধর্ম যেটাকে অ্যালাউ করে না সেটাকে ধর্মের নামে আমি সংখ্যাগরিষ্ঠের দেশ বলে আমি তো এটা চাপিয়ে দিতে পারি না। কিন্তু জি। আমাদের এখানে হচ্ছে, আমাদের এখানে অনবরত হচ্ছে। এবং আমরা যখনই এই জিনিসগুলো স্বাভাবিকভাবে, আমি ফুয়াদ ভাইয়ের কাছে যেটা প্রত্যাশা করব, আমি রাশেদ খানের কাছ থেকে সেটা প্রত্যাশা করব না। আবার নুরুল হক নূরের কাছে আমি যেটা চাইবো সেইটা সাইফুল হকের কাছে চাইবো না। আপনার পজিশন টু পজিশন আমার এক্সপেকটেশন ভেরি করে। আলোচনাটা কেন হচ্ছে? আলোচনা হচ্ছে বাংলাদেশের ঢাকা শহরে বহু মানুষ হোটেলে হোটেলে ঘুরে বেড়ায়, বন্ধু বান্ধবী নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু জামাতের এমপি গাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনা কেন হচ্ছে? কারণ তিনি একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ। তিনি তার জীবনের একটা বড় অংশ সময় ধরে তিনি বলেছেন যে আমার নৈতিক শিক্ষা, আমার চরিত্র গঠন ইত্যাদি ইত্যাদি বলেছেন। যখন আমি দেখলাম যে তিনি আমাকে যা বলেছেন সেটি নিজের জীবনে তার কোনো প্রয়োগ নেই, সমালোচনা তো সেই কারণে হচ্ছে। তার মানে এই না যে কেবল নজরুল ইসলাম আমার শত্রু, তার মানে এই না যে নজরুল ইসলামের মুখে দাঁড়িয়ে আছে বলে আমি তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাচ্ছি না। আমার বিষয়টা কি তাহলে এমন যে যারা ইসলাম চর্চা করে তাদের কাছ থেকে মানুষ আসলে এই ধরনের কর্মকাণ্ড আমি প্রত্যাশা সেটাই করে না? বলছি, আমি এটাই বলছি। আচ্ছা। শুধু তাই না, ধর্মীয় যে সমস্ত প্রতিষ্ঠানগুলো অন্য জায়গাগুলো কেন আসে না? আসে না এই কারণে যে আমাদের এখানে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের সংখ্যা কম, সেই কারণে আসে না। বুঝতে পেরেছি। জি, ধন্যবাদ। একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি। পাপিয়া আপা, 1 মিনিট সময় পাবো আমরা। আপনার এটা বড় কাছে হবে। যেই প্রশ্নটি নিয়ে যেতে চাই একই আলোচনায়, এই যে সংস্কৃতি যদি আমাদের দেশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে রাজনীতি আসলে কিভাবে টিকবে? সংস্কৃতি আর রাজনীতি তো একে অপরের সম্পূরক। বাংলাদেশের রাজনীতিও থাকবে, সংস্কৃতিও থাকবে, ধর্মীয় চিন্তা চেতনা অনুষ্ঠানও থাকবে। এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা। এবং এখানে কিন্তু এখন তো বৌদ্ধদের শুধু বৌদ্ধ ধর্ম সংস্কৃতির থাকবে, উপরেই সকল হচ্ছে। ধর্মের যে স্বাধীনতা সেটা থাকবে। এইটা আমার একবারে নিজস্ব অ্যানালাইসিস না, এটা আমি পত্রিকা থেকে মানে তথ্যভিত্তিক। নরসিংদীতে পুলিশের যে অনুষ্ঠানটা ভিতরেই হলরুমে ছিল, ব্রাহ্মণবাড়িয়াতে, এবং ওইখানে পাশে একটা মাদ্রাসা ছিল। ওই পাশের মাদ্রাসার ছেলেরা লাঠি হাতে নিয়ে আসছে, এসে হচ্ছে এখানে আক্রমণ চালাইছে। আচ্ছা, আপনি গাজী টাওয়ার এই যে আগুন দিয়ে দিলেন, এতে কি হলো? মিনিমাম 5,000 লোক বেকার হলো, প্রতিষ্ঠানটা ধ্বংসপ্রাপ্ত হলো, একটা উৎপাদনশীল খাত নষ্ট হলো, এবং এতে কি হলো? অর্থনৈতিক চাপ পড়লো, সরকারের দুর্নাম বাড়ছে। আচ্ছা গেল। আপনি আর একটা জিনিস, ইয়াসমিন হত্যা এবং ধর্ষণ হয়েছিল, পুলিশ করছিল বিএনপির আমলে, কিন্তু বাংলাদেশের নারীবাদীরা এমন আন্দোলন করছিল মনে হচ্ছে খুরশি জাহান হক, খালেদা জিয়া বিএনপি ধর্ষণ করছে, এরকম একটা ভাব তৈরি করছিল। কিন্তু সেই সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগের সময় মানে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে। হাইকোর্টের বারান্দায় 68 বছর বয়স্কা খাদিজাকে ধর্ষণ করা হয়েছে, শিশু তানিয়া ধর্ষিত হয়েছে। ঠিক আছে, এখন ধর্ষণ পছন্দ করি না, হুজুর করুক, আলেম করুক, ওলেমা করুক, শিক্ষক ছাত্রীকে করুক, বাবা তার শালীকে করুক, কে আত্মীয়কে করুক, সৎ বাবা তার মেয়েকে করুক, আমরা ধর্ষণ কেউ চাই না, ধর্ষণ আমরা পছন্দ করি না। কিন্তু এখানে কথা হচ্ছে ধর্মীয় শিক্ষা কি দেয়? ভালো মন্দ বুঝাতে শেখায়, সাদা কালো বুঝাতে শেখায়, উচিত অনুচিত বুঝাতে শেখায়। একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি 10টা শিক্ষকের কাছে 10টা মেয়ে ধর্ষিত হয়, একটা মাদ্রাসায় একটা মেয়ে ধর্ষিত হওয়া অনেক, এটা ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় শিক্ষা, ধর্মীয় চেতনার উপর কিন্তু আঘাত আনে। যার কারণে এটা সমালোচনা মুসলমান নামতেই করে, পত্রিকা নামতেই করে, সংবাদপত্র নামতেই করে, এলাকার মানুষ এটা সহ্য করে না। এইটা হচ্ছে বাস্তবতা, এটা দলীয়করণের ব্যাপার না, এবং সাংবাদিককে সাংবাদিকতার পেশার অতি উৎসাহীকে নিরুৎসাহিতের কোনো ব্যাপার কিন্তু নয়। এটা হচ্ছে আসল কথা। তারপরে আপনি এখানে হেফাজত যে কওমি মাদ্রাসা, আমরা তো যথেষ্ট রেসপেক্ট করি, এবং আপনি আহমেদুল্লাহ সাহেবের বক্তব্যগুলো শুনবেন, একেবারে সাদামাটা ধর্মীয় জীবন, যেখানে কোনো পেঁচানো ঘোচানো অতিরিক্ত মানতে পারবো না এরকম কিন্তু ধর্ম না। তো এই জিনিসগুলো যদি মানুষ শেখে, বোঝে, এখনো গ্রামে একটা সমস্যা হলে হুজুরের কাছে পানি পড়ে আনতে যায়, জিন ধরছে কিনা হুজুর দেখেন। তাহলে বাংলাদেশের ধর্মীয় পণ্ডিতদের প্রতি এখনো মানুষের প্রচন্ড আস্থা আছে। এই আস্থাটা রোপ করে, ধর্ষণ করে, বলৎকার করে, যেখানে সেখানে হাত দিয়ে, একটা স্লোগান দিয়ে দরকার নাই, এগুলো করা প্রয়োজন না। আপনি আমির হামজার কথা চিন্তা করেন, সে ওয়াজ করতেছে, এক বউ কতদিন ভালো লাগে, 20 বছর হয়ে গেছে, আরে এক স্বামী বা কতদিন ভালো লাগে, এটা যদি পাল্টা করে উত্তর দেয়, এগুলো ওয়াজের বিষয়বস্তু না।
এবং এই জন্য বাংলাদেশের ওয়াজের একটা নীতিমালা হওয়া দরকার। এটা ধর্ম মন্ত্রণালয়ের করা উচিত যে ওয়াজ কোনো নারী পুরুষ বৈষম্য, নারীর দেহ, নারীর অঙ্গ প্রত্যঙ্গ এগুলো না, হাদিস কোরআনের আলোকে পাপ পুণ্য কোনটা ভালো কোনটা করণীয় এর বাইরে করা উচিত না। জি, আর ধন্যবাদ রাত্রেবেলা আপা। যে ব্যাপারটা এটা আসলে মেনে চলা উচিত। ওখানে কেউ বাধা দিলে বলবে দেখ শালা ওয়াজ নিষিদ্ধ করতে আইছে শালারা, এই ভাষায় কথা বলবে। গানের আসর আপনি ভেঙে দেন, কেউ কিছু বলবে না। জি, ধন্যবাদ আপনাদের তিনজনকে।